হ্যালো, ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমি তোমাদের ফ্রেন্ডসটা বাড়ি পুরুলিয়াতে, এবং আমরা আজ থেকে শুরু করছি দ্বিতীয় চ্যাপ্টার, যার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আর এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা ক্লাস অনেক সহজ আর অনেক মজার সাথে করানো হয়, যাতে তোমাদের কাছে অনেক সহজে উঠতে পারে পদার্থবিদ্যা বা ফিজিক্স। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। তার আগে একটা কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের নোটস এর প্রয়োজন হয়, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো, আর সেখানে হবে সমস্ত ক্লাসের নোটস এর শেয়ার এবং সমস্ত রকম ডাউট প্রবলেমের সলিউশন। তাহলে এবার শুরু করা যাক আমাদের ক্লাস। দাদা, আমরা জানি যখন দুটি সমধর্মী আধান পরস্পরের সামনে নিয়ে আসা হয়, তখন তাদের মধ্যে একটা বিকর্ষণ বলের কাজ করে, করে কিনা? একদম ঠিক দাদা। সেই আধান ধনাত্মক হোক কিংবা ঋণাত্মকই হোক না কেন, দুটি সমধর্মী আধান যখনই তাদের পরস্পরের সামনে নিয়ে আসা হয়, তখনই তাদের মধ্যে একটা বিকর্ষণ বলের কাজ করে। আবার দেখা যায়, যখন দুটি বিপরীত ধর্মী আধান পরস্পরের সামনে নিয়ে আসা হয়, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বলের কাজ করে, করে কিনা? এই সম্পর্কে আমরা প্রথম চ্যাপ্টারে ভালো করে দেখেছিলাম। একদম ঠিক। বাট এখানে একটা অনেক বড় প্রশ্ন মাথার মধ্যে আসে, সেটা হয়তো আমরা এখনো ভাবতে পারিনি, বাট আমাদের মহান বিজ্ঞানী কুলম্ব এই কথাটি ভেবে নিয়েছিলেন। কি ভেবেছিলেন? আমাদের এই যে দুটি সমধর্মী আধান যখন পরস্পরের সামনে নিয়ে আসছি, তখন তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করছে, আবার যখন দুটি বিপরীত ধর্মী আধান পরস্পরের সামনে নিয়ে আসছি, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই বলটার মান কত? বলটার মান কত? তখন সবাই হা করে ভাবছে, আরে ঠিক তো, আমাদের যখন দুটি আধানকে সামনে নিয়ে আসা হচ্ছে, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বা একটা বিকর্ষণ বলের কাজ করছে। বাট সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি কত? সে কতটা আকর্ষণ বল দুটি আধানের মধ্যে কাজ করছে, ঠিক কিনা? হ্যাঁ, কতটা বিকর্ষণ বল দুটি আধানের মধ্যে কাজ করছে, সেটা কই, ওই বলের মানটি কই? এই প্রশ্নটা করেছিলেন আমাদের কুলম্ব, এবং তিনি এটা আবিষ্কারও করে দিয়েছিলেন একটা সূত্রের সাহায্যে। সেই সূত্রটির নাম হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কি? এইটিকেই বলা হয় আমাদের কুলম্বের সূত্র। অর্থাৎ কি, তিনি আমাদের কুলম্ব, আমাদের মহান বিজ্ঞানী কুলম্ব, তিনি কি করছেন, আমাদের দুটি আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা একটা সূত্র সাহায্যে প্রকাশ করেছিলেন। সেই সূত্রটিকে বলা হয় কুলম্বের সূত্র। এবার আমরা দেখব সেই কুলম্বের সূত্র অ্যাকচুয়ালি কি। সেই কুলম্বের সূত্র জানতে পারলে আমরাও যে কোনো দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অলরেডি বার করতে পারবো, ঠিক কিনা ভাই? আরে দাদা, কি বলছো? একদম ঠিক নাকি? ঘুম ঘুমে চোখে ঢুকছে কিনা মাথার মধ্যে, সেটা আবার জানাও, ঠিক আছে? ম্যান হচ্ছে এখানে যে আমাদের ডাউটটা ক্লিয়ার হচ্ছে কিনা। আমি একটা জিনিস জানি, আমাদের যে টিউশন টিচাররা আছে, ওকে, তাদের কাছে আমরা অফলাইনে টিউশন যাই বা অনলাইনে টিউশন করি না কেন, তারা কি করছে বলতো, তারা বোর্ড এক্সামের নাম্বার তুলে আনার জন্য, তারা বোর্ড এক্সামটা জন্য তাদের সিলেবাস কমপ্লিট করতে হয় আগে। তার জন্য তারা কি করে, সব সময় যে ম্যান টপিক সেগুলোকেই পড়ায়। এর ফলে কি হয়, আমাদের একটা চ্যাপ্টারের যে মূল বিষয়, একটা চ্যাপ্টারের যে মূল কনসেপ্ট, সেটা কিন্তু তাদের মধ্যে ক্লিয়ার হয় না। আর যতক্ষণ পর্যন্ত একটা চ্যাপ্টারের পুরো কনসেপ্টটা ক্লিয়ার না হয়, ততক্ষণ পর্যন্ত যেই বলো, নিট বলো, যে কোনো এক্সামে বসবে, সেখানে তোমরা পাক্কা ফেল হয়ে আসবে, পাক্কা ফেল হবে, ঠিক আছে? তার জন্য চাই কি, এইসব বড় বড় যেই নিট এক্সামের জন্য পুরো চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার করা চাই। আর সেই কনসেপ্টটা আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তার জন্য ক্লাসগুলো একটু বড় হয়, ওকে? বাট কি, তোমরা, আমি পাক্কা গ্যারান্টি দিতে পারছি, পাক্কা গ্যারান্টি দিচ্ছি যে যদি এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো, তাহলে 100% যেই নিটের মতো এক্সামে তোমাদের স্কোর 100% অনেক বেশি আসবে, ওকে? বুঝতে পারছো কি বলতে খুঁজছি? হুম, চলো
বেশি জ্ঞান দেওয়া ভালো নয়, বেশি জ্ঞান ক্লাসের মধ্যে ক্লাস না করে বেশি জ্ঞান। তো ভাই আমাদের এই যে দাদা কুলম্বের সূত্রটা আছে, তো এই কুলম্বের যে সূত্র, এই কুলম্বের সূত্রটি কি? সেই কুলম্বের সূত্রটি জানার আগে এই কুলম্ব সূত্র প্রয়োগ করতে পারি তার কিছু কন্ডিশন বা কিছু শর্ত আছে। যেমন কি এই কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত, মানে যে কোনো জায়গায় তো আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি না, ঠিক আছে? যে কোনো জায়গায় আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি না, কিছু কিছু কন্ডিশন আছে, কিছু কিছু প্রয়োগের সরি সরি শর্ত, কন্ডিশন, শর্ত, এই শর্তগুলা মেনটেন করব, তাহলে আমাদের কুলম্বের সূত্রের আসল ফলাফলটা আমরা পাবো, না হলে কিন্তু পাবো না। ওকে, ঠিক আছে? যেমন মনে কর আমি বিয়ে করবো, ওকে, তো আমার বিয়ে করার কিছু কন্ডিশন আছে ভাই, যে মেয়েটা দেখতে সুন্দর হবে, বা কি বলে মেয়েটা কিছু কামাবে হয়তো, বা পড়ালেখা হবে, কি কন্ডিশন চাই সবার, শর্ত চাই, ঠিক তো? যাকে তাকে তো বিয়ে করা যায় না, ঠিক তেমনই এই যে সূত্রটা আছে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্র কুলম্বের সূত্র, ঠিক আছে, কিছু শর্ত চাইছে, সেই সূত্রগুলা জেনে রাখো। সেই শর্ত হচ্ছে তিনটি। নাম্বার ওয়ান শর্ত আমাদের কি, নাম্বার ওয়ান শর্ত বলছে আহিত বস্তুগুলিকে বিন্দু বিন্দু আকৃতির হতে হবে। অর্থাৎ কি, যখন আমরা দুটি বস্তু নিচ্ছি, আধান কি আহিত, ওয়েট ওয়েট, কি আহিত বস্তুগুলিকে, আহিত লিখে দিচ্ছি, কি লিখে দেবো নাকি নোটসে লিখে দেবো? আরে বলে দিচ্ছি, দেখো, আহিত বস্তুগুলিকে, আহিত বস্তুগুলিকে বিন্দু আকৃতির হতে হবে, আকৃতির হতে হবে। আরে বেশি লিখছি না, ওকে, আমি তো এমনিতে নোটসে লিখে দেবো কি হচ্ছে, আহিত বস্তুগুলিকে বিন্দু আকৃতির হতে হবে, মানে কি আমাদের যে আহিত দুটা বস্তুর মধ্যে, এই একটা বস্তু আর এই একটা বস্তু, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, সেই বলটার মানটা আমরা কুলম্বের সূত্র অনুসারে বার করবো, ঠিক আছে? কিন্তু আমাদের এই যে দুটো আহিত বস্তু, তড়িৎগ্রস্ত বস্তু, তাদের মধ্যে কি, তাদের মধ্যে কিন্তু আধান নিশ্চয় আসছে, ঠিক তো? তো সেই আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা কাজ করছে, সেটাই এই বস্তুর আকর্ষণ বিকর্ষণ বল। অলরেডি এটা আমরা বুঝতে পারি, ওকে, এটাতে কোনো সমস্যা নাই, ওকে, ঠিক আছে। তো এখানে বলছে যে আমাদের কুলম্বের সূত্র আমরা এই দুটির বস্তুর মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারবো না, প্রয়োগ করতে পারবো নাই ভাই। কেন দাদা? কারণ ওখানে কুলম্বের সূত্রের প্রথম শর্ত কি বলছে, আহিত বস্তুগুলি বিন্দু আকৃতির হবে। অর্থাৎ কি, এই যে দুটি বস্তু আছে আহিত বস্তু, সেই বস্তুগুলা বিন্দু আকৃতির হবে। এটা কি বিন্দু, এটা কি বিন্দু। তো এরকম আকৃতির দুটা বস্তুর মধ্যেই কিন্তু আমাদের এই কুলম্বের সূত্রটা কাজ করবে। এইরকম যে কোনো একটা, আরে ভাই, যে কোনো একটা বস্তুর শেপ বা একটা আকৃতি নিয়ে আসবে, তার মধ্যে কিন্তু আমাদের কুলম্বের সূত্র কাজ করবে না। কনসেপ্ট ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার বস, ওকে, পাক্কা ক্লিয়ার আছে। 2 নাম্বার, 2 নাম্বার শর্ত কি বলছে, 2 নম্বর শর্ত বলছে আহিত বস্তু কি, আহিত বস্তুগুলি বিস্তৃত আকারের হলে, আহিত, এই যে আহিত যে বস্তুগুলো, আরে ভাত দেখ লিখছে বিস্তৃত, আহিত বস্তুগুলি মাথায় রাখবো, ঠিক আছে? আহিত বস্তুগুলি বিস্তৃত আকারের হলে, আহিত বস্তুগুলি বিস্তৃত আকারের হলে তাদের 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 মধ্যে দূরত্ব, সেই দূরত্ব আকারের তুলনায়, আকারের তুলনায় বেশি হতে হবে। এটা অনেক মজাদার, আর এটা হওয়া চাই, আমিও জানি, ঠিক আছে, আমিও চাই এটা হওয়া চাই। কি বলছে, আহিত, এই যে আমরা দুটি আহিত বস্তু নিচ্ছি, এটা একটা আহিত বস্তু এবং এটা একটা আহিত বস্তু, ঠিক আছে? তো আহিত বস্তু যে বিস্তৃত আকারে হয়, তাকে ছড়ায় থাকে। তো এটা কি বিস্তৃত, মানে বড় জিনিস ছড়ায় থাকে, ঠিক তো? এটা কি ছড়ায় আছে না, আহিত বস্তু কি অনেক বড় আছে, ছড়ায় আছে। তো এদের এরা কি আছে, বিস্তৃত আকারে আছে। তো এটা বলছে যে আহিত বস্তু দুটি বিস্তৃত আকারের হলে, বড় আকার হলে তাদের মধ্যে দূরত্ব, আরে ভাই কি হলো দেখি দেখি, লাইন চলে গেল কি? বাপ রে, 1 ঘন্টা পর লাইন আসছে, মাথা খারাপ। হ্যাঁ, তো কি বলছিলাম, বিস্তৃত বস্তুর আকার, একটা আহিত পরিবাহী সরি আহিত বস্তুর বিস্তৃত আকার হলে তাদের দূরত্ব আকারের তুলনায় বেশি হতে হবে। এটা হচ্ছে সেকেন্ড শর্ত, ঠিক কিনা? অর্থাৎ বলছে কি, এটা হচ্ছে একটা বিস্তৃত বস্তু। এবার এই বিস্তৃত বস্তুর মনে করো আকারটা আছে কত, আকারটা তোমার 2 সেমি, কত আছে
টু সেমি আকারটা আছে, এটার কত আকারটা আছে, আকার আছে তোমার 2 সেমি, ঠিক তো? এত বড় আছে আকারটা। কিন্তু যদি এদের মধ্যে দূরত্ব আমরা 2 সেমি, কত, 2 সেমি অপেক্ষা এর থেকে কম রাখি, তাহলে কিন্তু আমাদের কুলম্বের সূত্রটা এখানে কাজ করবে নাই। ওকে, ঠিক আছে, অর্থাৎ কি, এখানে আমরা মিনিমাম ডিস্টেন্স 4 থেকে 5 সেমি রাখবো, এদের মধ্যে দূরত্ব কত, 5 থেকে 4 সেমি রাখবো। সেটাই বলতে করছে আমাদের সেকেন্ড শর্ত কি, আহিত বস্তুগুলি বিস্তৃত আকারের ছড়াই থাকলে, বিস্তৃত আকারে হলে তাদের মধ্যে যে পারস্পরিক দূরত্বটা এই বিস্তৃত বস্তুর যে আকার তাদের থেকে বেশি হতে হবে। 3 নম্বর শর্ত কি বলছে, 3 নম্বর শর্ত কি বলছে সেটা বলছো। 3 নম্বর শর্ত বলছে যে আমাদের আধানগুলির পারস্পরিক দূরত্ব নিউক্লিয় দূরত্বের অপেক্ষা কম হলে চলবে না। কি, আরে জাস্ট ওয়েট ভাই, তুঝকো না, মাথায় ঢুকছে কি না, নাকি আমি এমনিতে ফুলে ফাড়ে যাচ্ছি? হোয়াট ননসেন্স, বাপ রে বাপ। দেখো দেখো কি বলছে, কি, আমাদের যে আধানগুলি আছে, ওকে, তো আধানগুলির যে পারস্পরিক দূরত্ব, এই দুটি আধান, 3 নম্বর শর্ত বলছে নিউক্লিয় 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 দূরত্বের অর্থাৎ প্রায় 10⁵, নাকি 10⁵ মিটার, আই থিঙ্ক 10⁻⁵ এত কম, ঠিক আছে? তো নিউক্লিয় দূরত্বের চেয়ে কম দূরত্ব হলে কিন্তু চলবে না, কম দূরত্ব হলে চলবে না। বুঝো, আমাদের মনে করো দুটি আধান নিয়েছি, একটি আধান একটি আধান, এবং একটি আধান একটি আধান। তো এই দুটি আধানের মধ্যে যদি পারস্পরিক দূরত্ব, যেটা ডিস্টেন্স দূরত্ব, যদি প্রায় তোমার এই নিউক্লিয় দূরত্ব বলতে কি বলতো, নিউক্লিয় দূরত্ব বলতে কি সেটাই অনেকের মাথায় কনসেপ্ট ক্লিয়ার নাই। দেখো, নিউক্লিয় দূরত্ব বলতে বলছে যে আমাদের এটা মনে করো একটা একটা পরমাণু নিউক্লিয়াস, এবার একটা নিউক্লিয়াসের যে ব্যাস, এই নিউক্লিয়াসের ব্যাসটাকে বলা হয়, আমাদের একটা নিউক্লিয়াসের ব্যাসকে বলা হয় নিউক্লিয় দূরত্ব বা নিউক্লিয় ডিস্টেন্স, যেটা হয় 10⁻⁻15, প্রায় এত মিটার হয়। ওকে, তো যদি আমাদের দুটো আধান পারস্পরিক কাছে রাখি, এবার দুটো আধানকে যদি পারস্পরিক কাছে আমরা অনেক কাছে রাখি, তাহলে ওদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স, ওদের মধ্যে দূরত্ব, এই নিউক্লিয় দূরত্বের চেয়ে যদি কম দূরত্ব রাখা হয়, অনেক সামনে রাখা হয়, এতে যে ডিস্টেন্স 10⁻⁻15 মিটার, এর থেকেও যদি কম ডিস্টেন্সে রাখা হয়, মানে 10⁻⁻16 বা 10⁻⁻17, এত কম দূরত্বে যদি রাখা হয় এই দুটো আধানকে, ঠিক আছে, তাহলে এদের মধ্যে কিন্তু আমাদের কুলম্বের সূত্রটা কাজ করবে না। ওকে, ঢুকছে কিন্তু মাথায়? আশা করি ঢুকেছে। যদি প্রবলেম কোথায় হয় শর্তগুলো নিয়ে, যে বুঝতে পারলাম না এরকম ব্যাপার, তাহলে আমি তো আছি। ওকে, তোরা কমেন্টে জানা, খালি আমি তো জাস্ট তোমাদের জন্যই। এবার চলো আমাদের কুলম্বের সূত্রটি জানা যাক। প্রয়োগ তো জেনে গেছি যে কোনখানে কিভাবে প্রয়োগ করা উচিত, এই সম্পর্কে আমাদের কোন রকম আর সমস্যা নেই। এবার আমরা কুলম্বের সূত্রটি জানবো। কুলম্বের সূত্রটি আমরা জানবো, যেটা অনেক সহজ, আর এটা আমরা গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার, মহাকর্ষ চ্যাপ্টার ছিল ক্লাস 9-এ, সেমিস্টার 1-এ, সেখানেও কিন্তু পড়েছিলাম। ওকে, তো ওই যে ছিল না গ্র্যাভিটেশন ফোর্স, অর্থাৎ কি, দুটি বস্তু পাশাপাশি থাকলে তাদের মধ্যে সবসময় একটা আকর্ষণ বলের কাজ করে, যে আকর্ষণ বলটা তাদের বস্তু দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই সেম ওটা হচ্ছে। ওকে, দেখো কি বলছি, আমাদের যে কুলম্বের সূত্র আছে, এবার এই কুলম্বের সূত্র যেটা বলছে, যে কুলম্বের সূত্র বলছে দুটি বিন্দু আধানের মধ্যে, লিখে দিচ্ছি, দুটি দুটি একটি দুটি, ওকে, দুটি বিন্দু আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির বা বিন্দু আধান দুটির গুণফলের
সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি কি বললাম সেটা শুনো, আমি জানি ভালো করে তোমাদের হাত লেখাটা করতে অনেক অনেক অসুবিধা হবে, কারণ আমি ঠিক মতো করে লিখছি না। ওকে, যেহেতু আমি নোটস অলরেডি ঠিক মতো করে লিখে দিব। ওকে, তো দেখো কি বলছে, যে দুটি বিন্দু আধান, এই একটি বিন্দু আধান, এই একটি বিন্দু আধান। তো দুটি বিন্দু আধান, এ হো গিয়া এক, এ হো গিয়া এক। দুটি বিন্দু আধানের মধ্যে পরস্পর যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, আকর্ষণ বল কাজ করবে যদি দুটি আধান সমধর্মী হয়। আবার বিকর্ষণ বল কাজ করবে যখন দুটি আধান তোমার বিপরীত ধর্মী হয়। তো এটা ম্যাটার করে না, ঠিক আছে। তো যে কোনো একটা আছে আমরা ধরে নিয়েছি। ওকে, তো তুমি বিকর্ষণ ধরো বা আকর্ষণ খুঁজবি একটা। তো কি হচ্ছে, দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বল মনে করো এক। তো আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বিন্দু আধান, এই বিন্দু আধান দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ কি, এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এদের মধ্যে যে গুণফল তার সমানুপাতিক আমাদের এই বলটা, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে ডিস্টেন্স, দূরত্ব, তাদের বর্গের ব্যস্তানুপাতিক। চলো একটা সহজ পদ্ধতিতে গাণিতিক রূপটা জানা যাক। গাণিতিক রূপ এটা অনেক ইজি। ওকে, খুবই সহজ, এখানে চাপের কোনো ব্যাপারই নেই। গাণিতিক এক্সাম্পল, গাণিতিক ভাবে সূত্রটা প্রকাশ করা যাক। মনে করো এই একটা বিন্দু আধান এবং এটা একটা বিন্দু আধান। তো এটা হচ্ছে একটা বিন্দু আধান যার নাম হচ্ছে Q1, এবং আরেকটি বিন্দু আধান যাকে নাম দিচ্ছি আমরা Q2। ওকে, তাহলে দুটি বিন্দু আধান, এবং এদের মধ্যে ডিস্টেন্স, দূরত্ব, সে দূরত্ব হচ্ছে মনে করো আর, কত ডিস্টেন্স আর। অর্থাৎ বলতে পারছি আমাদের দুটি বিন্দু আধান, একটি Q1 এবং Q2, দুটি বিন্দু আধান পরস্পর থেকে আর দূরত্বে আছে। তাহলে অবশ্যই এই দুটি বিন্দুর মধ্যে একটা আকর্ষণ বা একটা বিকর্ষণ বল কাজ করবে। একদম ঠিক, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা মনে করো F। তাহলে আমাদের কুলম্ব সূত্র অনুসারে বলতে পারি যে দুটি বিন্দু আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বিন্দু আধান দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ কি, Q1 ইন্টু Q2, এদের গুণফলের সমানুপাতিক হয়। ঠিক কিনা? একদম ঠিক। যখন আমাদের আটটি আছে ধ্রুবক, আটটা আছে আমাদের স্থির। আবার বলছে এবং এবং তাদের, এবং এই বলটি তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের এই দুটি আধানের মধ্যবর্তী যে দূরত্ব, কত আছে দূরত্ব 4, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক কিনা? যখন আমাদের Q1 ও Q2 কে আমরা ধ্রুবক বা স্থির রাখছি, কনস্ট্যান্ট রাখছি, এই সম্পর্কে আর কোনো রকম সমস্যা আছে কি? না দাদা, এখানে কোনো রকম সমস্যা নাই, আমাদের কুলম্ব সূত্র তো এটাই বলছে। ঠিক তো? আরে ভাই একদম ঠিক। চলো এবার এই দুটো সূত্রকে একত্রিত করা যাক। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আমাদের, বা লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2 y r², যেখানে আমাদের কি Q1 ও Q2 এই সবাই, এরা সবাই যখন কি হচ্ছে, চলো রাশি, চলছে, সরি কি, পরিবর্তনশীল। ওকে, ঠিক কি, এরা সবাই আছে কোথায়, Q2, এরা সবাই এখন কি পরিবর্তনশীল। তো যখন সবাই পরিবর্তনশীল তখন তাদের সূত্রটা, তাদের ফর্মুলাটা আমরা লিখতে পারি যে F সমানুপাতিক Q1 Q2 r²। এখানে কোনো সমস্যা আছে কি বলো তোমরা? যদি কোনো সমস্যা থাকে তাহলে পাক্কা কমেন্টে জানাও। না, এখানে দাদা আমাদের কোনো রকম সমস্যা নাই। তাহলে আরেকটু আগাই ভাই, কি আছে, এখানে F। তাহলে যখন আমরা এই সমানুপাতি হাটায় নিয়ে সমান করব, তখন একটা ধ্রুবক আসবে কিনা? পাক্কা একটা ধ্রুবক আসবে দাদা, একদম ঠিক কথা বলেছো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে সেই ধ্রুবকটা লেখো কে ডট,
কি k ডট Q1 Q2 y r স্কয়ার। তাহলে এবার যদি মাথার মধ্যে একটা প্রশ্ন আসে যে দাদা দাদা আমাদের কেটা কি, তো কেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক কিনা? চলো এই কে সম্পর্কে জানা যাক। কি এই যে কে ধ্রুবকটা আছে, কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে আমাদের একটি সমানুপাতিক ধ্রুবক, একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে কে, এই যে ধ্রুবকটি এই সমানুপাতিক ধ্রুবক, এই কে এর মান কত? এই কেটার মান তার প্রাকৃতির ওপর, অর্থাৎ আমাদের এই যে দুটা বিন্দু নিয়েছি, আমরা আধান দুটা নিয়েছি, এই আধান বিন্দু দুটি কোন মাধ্যমে আছে? শূন্য মাধ্যমে নাকি বায়ু মাধ্যমে নাকি জল মাধ্যমে? ওকে, কোন মাধ্যমে আছে তার প্রকৃতির ওপর নির্ভর করে এবং ব্যবহৃত একক পদ্ধতির ওপর, অর্থাৎ আমরা কোন পদ্ধতিতে, কোন একক পদ্ধতিতে, অর্থাৎ এসআই একক পদ্ধতি নাকি সিজিএস একক পদ্ধতিতে নাকি অ্যাপিএস একক পদ্ধতিতে, কোন একক পদ্ধতিতে আমরা এই সূত্রটা লিখছি তার উপর নির্ভর করছে আমাদের এই কেটার মান। তাহলে কি একক পদ্ধতির ওপর আমাদের এই ধ্রুবক, আমাদের এই সমানুপাতিক ধ্রুবক, আমাদের কি হচ্ছে এই আধান বিন্দু দুটি যে প্রাকৃতিতে অবস্থিত সেই প্রাকৃতিক মাধ্যমের উপর নির্ভর করে এবং একক পদ্ধতির উপর নির্ভর করে। আর এই কে ধ্রুবকটির নাম হচ্ছে আমাদের স্থির তড়িৎ ধ্রুবক, বা একে বলা হয় কুলম্ব ধ্রুবক। কি বলা হয়? এই কে ডট যেটা আছে, কে ডট, এটা হচ্ছে স্থির তড়িৎ ধ্রুবক, স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। সমঝা কি নেই বস? মাথা ঢুকছে তো? আরে ভাই আমাদের এই যে ধ্রুবকটা আছে না কে ডট, তো কে ডটের যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক। কি বলা হয়? স্থির তড়িৎ ধ্রুবক, বা একে কুলম্ব ধ্রুবক বলা হয়ে থাকে। তাহলে কে ডট এর মান কত? এই কে ডট যেটা আছে অর্থাৎ আমাদের ধ্রুবকটা, এই ধ্রুবকটার মান কত সেটা আমরা এবার বার করব। ওকে, তো দেখো কিভাবে মান করা যায়। যদি আমরা এই যে কে ডট, এই যে ধ্রুবকটা আছে অর্থাৎ কি কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক, এর যদি মানটা বার করতে হয়, তাহলে এর মানটা বার করার আমাদের সব থেকে প্রথম অনুসরণ করতে হবে যে আমাদের এই দুটি আধান যে দুটি আছে, ঠিক আছে, যে কোনো দুটি আধান, এই দুটি আধান আমরা প্রথমে ধরে নেব এরা দুটি আধানের শূন্য মাধ্যমে আছে, বা যদি আমরা বলি যে এই দুটি আধান বায়ু মাধ্যমে আছে, তাও কোনো সমস্যা নাই, কারণ আমাদের এই যে কে আছে না, আমাদের এই স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক আছে, সেই কুলম্ব ধ্রুবকের মান শূন্য মাধ্যমে যা হয় বায়ু মাধ্যমে প্রায় স্যামই হয়। তাই বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যেখানে ধরো তাতে কোনো সমস্যা কিন্তু নেই। অর্থাৎ এরপর আমরা যা কিছু ক্যালকুলেশন করে মানটা বার করব, সব জায়গায় ধরবো যে আমাদের দুটি আধান হয়তো বায়ু মাধ্যমে আছে, এখানে বায়ু মাধ্যমে আছে, নয়তো শূন্য মাধ্যমে আছে, যেখানে কোনো মাধ্যমই নাই ওইটাকে বলা হয় শূন্য মাধ্যম। ঠিক তো? বায়ু ধূলি করে কিছুই নাই, না জল আছে, ওইটাকে বলা হয় শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম প্রায় স্যাম বলতে পারি। ওকে, চল এবার তাহলে কে ডট এর মানটা বার করতে আমরা পারি কিনা দেখি। তাহলে এসআই পদ্ধতিতে, এসআই একক পদ্ধতিতে কুলম্বের সূত্রটি আমরা প্রকাশ করতে যাই এবং সেখানে আমাদের হয়তো মানটা বার হয়ে যাবে। জাস্ট দেখি কি হয়। ওকে, ঢুকছে কিনা, মাথার মধ্যে আসছে কিনা, নাকি হাওয়ার মতো অপর দিয়ে পার হয়ে যাচ্ছে, অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, যাতে পরের ক্লাসটা এরকম বিরক্তিকর না হয়। যদি এই ক্লাসটা বিরক্তিকর মনে হচ্ছে তো ভাই, ওকে, এসআই একক পদ্ধতিতে প্রথম বার করব, তারপরে সিজিএস একক পদ্ধতিতে বার করবো। আরে অনেক কিছু মজা আছে, ঠিক আছে, আমাদের কুলম্বের সূত্র। তাহলে হেডিং মার দো ভাই, কি এসআই তে, एसआई তে কুলম্বের सूत्र, एसआई তে কুলম্বের सूत्र। चलिए देखते हैं क्या होता है। তো আমরা যে সূত্রটা পেয়েছি সেটা কি পেয়েছি বস? সেই সূত্রটা পেয়েছি আমরা একটু আগেটাই, F সমান কে ডট Q1/Q2 বাই আর স্কয়ার। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এটা আমরা ধরে নিচ্ছি
এক নম্বর সমীকরণ, যেখানে অ্যাপটা হচ্ছে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, কেটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক, যার মানটা আমরা এখানে পেয়ে যাব। ওকে, চিন্তার কোনো কারণ নেই। আর Q1 এবং Q2 এগুলো হচ্ছে দুটি আধান, সে সমধর্মী আধান হোক বা বিপরীতধর্মী আধান, এই দুটি হচ্ছে আমাদের আধান। যদি এই দুটি সমধর্মী আধান হয় তাহলে আমাদের এই বলটা বিকর্ষণ বল হতো। যদি এই দুটি আধান পরস্পর বিপরীতধর্মী আধান হয় তাহলে এই বলটা আমাদের আকর্ষণ বল হতো। বা সিম্পল ব্যাপার। এবং আরটা কি, আরটা হচ্ছে আমাদের দূরত্ব, এবং দূরত্বের বর্গ হচ্ছে আমাদের আর স্কয়ার। সিম্পল ব্যাপার। চলিয়ে দেখতে হ্যাঁ বস। তো এসআইতে কুলম্বের সূত্র, আমরা এসআই যে একক পদ্ধতি আছে সেই এসআই একক পদ্ধতিতে কুলম্বের সূত্রটি কিভাবে বার করতে পারবো, কিভাবে লেখা হয় আমাদের এসআই একক পদ্ধতিতে এই কুলম্বের সূত্রটি, সেই সম্পর্কে ডিটেলসে জানবো। জাস্ট রিল্যাক্স করো, আরামসে মাথার মধ্যে ঢুকে যাবে। কি হচ্ছে দেখো। তো ভাই একটা কথা বলো, আমাদের এই এসআই একক পদ্ধতিতে আমাদের যে আর আছে, আর হচ্ছে দূরত্ব, দৈর্ঘ্য, দূরত্ব কি, আরটা কি দূরত্ব বটে, তাহলে দূরত্ব দেখো কি মিটার, ঠিক কিনা? আরে বস একদম ঠিক। আর এর একক হচ্ছে মিটার। এফ এর একক কি, এফ হচ্ছে বল 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 নিউটন, এফ এর একক হচ্ছে আমাদের নিউটন বস। এবং এই যে আধান দুটি আছে Q1 ও Q2, এই Q1 ও Q2, এই Q1 ও Q2 এদের একক কি দাদা, এদের একক এসআই পদ্ধতিতে আমরা কি জানি, কুলম্ব। ঠিক তো? হ্যাঁ দাদা কুলম্ব জানি, দাদা চিনিস না, ঠিক কুলম্ব লিখে নিচ্ছি। তো ভাই এটা হচ্ছে একক। ওকে, তাহলে কি আমাদের এসআই একক পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে আর এর একক হচ্ছে মিটার, এফ এর একক হচ্ছে নিউটন, এবং Q1 ও Q2 এই যে দুটি আধান আছে, এই তড়িদাধান বা আধান দুটি একক হচ্ছে আমাদের কুলম্ব। বাস আপ দেখতে হ্যাঁ। তো আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে যখন দুটি কি, তারা পরীক্ষা করে দেখান যে দুটি ওয়ান কুলম্ব, একটি আধান যার মান হচ্ছে ওয়ান কুলম্ব এবং আরেকটি আধান যারও মান হচ্ছে ওয়ান কুলম্ব, যখন দুটি ওয়ান কুলম্ব পরিমাণের আধান, ওয়ান কুলম্ব পরিমাণের আধান দুটি, এটা ওয়ান কুলম্ব, এটা ওয়ান কুলম্ব, যখন দুটি ওয়ান কুলম্ব পরিমাণের আধান পরস্পর থেকে 1 মিটার ডিস্টেন্সে বা দূরত্বে রাখা হয়, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তার মানটা হয় আমাদের 9 × 10⁹ নিউটন। বুঝতে পেরেছো কি করছে? আমাদের বিজ্ঞানীরা, অনেক রকম গাণিতিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন যে যখন দুটি ওয়ান কুলম্ব মানের আধান, ওয়ান কুলম্ব পরিমাণের আধান, যখন দুটি ওয়ান কুলম্ব পরিমাণের আধান পরস্পর থেকে 1 মিটার ডিস্টেন্সে রাখা হয়, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজটা করছে, সেই আকর্ষণ বা বিকর্ষণের বলের মানটা আমাদের হয় 9 × 10⁹ নিউটন। এটা কিন্তু তারা পরীক্ষা করে দেখান। ঠিক, একদম ঠিক। তাহলে আমরা কি এই মানগুলো যেটা আছে আমাদের, আমাদের এই মানগুলা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা কি এই কে ডট অর্থাৎ এই কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবকের মানটা পেতে পারি? আরে দেখা যাক, চলিয়ে দেখতে হ্যাঁ বস। তাহলে কি আছে এখানে, এফ, এফ এর মানটা কত পেয়েছিলাম আমরা পরীক্ষা থেকে, এফ এর মানটা পরীক্ষা থেকে পেয়েছিলাম দাদা আমরা 9 × 10⁹ ওকে, ইজিক্যাল টু কে আছে আমাদের, কে ডট আছে। এবং এই আমাদের যে Q1 কত আছে, Q1 আছে দাদা 1, এবং Q2 কত আছে, Q2 আছে দাদা আমাদের 1, এবং এদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব কত আছে দাদা, 1² আছে। তাহলে এখান থেকে আমরা পেতে পারি কি যে K = 9 × 10⁹ এটা হচ্ছে কে ডট, অর্থাৎ এটা হচ্ছে কুলম্ব বা স্থির তড়িৎ ধ্রুবকের মান আমাদের এসআই একক পদ্ধতিতে, নাকি সব সময়। ঠিক আছে,
আমরা যখন আমাদের এই কুলম্বের সূত্রটা এসআই একক পদ্ধতিতে লিখবো তখন আমাদের এই কে ডট বা কুলম্ব ধ্রুবকটির যে মান হয় সেটা হয় 9 × 10⁹ সমঝা কি নেই বস? একদম ঠিক। তাহলে এবার যদি আমরা এই এসআই পদ্ধতিতে কোনো একটা কুলম্বের সূত্রের সলিউশন সমাধান করি তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা অফকোর্স লিখবো বস, কি লিখবো? লিখবো আমরা এখান থেকে যে এফ মান আমাদের কি কে ডটের মানটা লিখবো। কে ডটের মান কিতনা দেয়া है বস? কে ডটের মান আছে 9 × 10⁹ ঠিক, একদম ঠিক, ইনটু क्या है Q1 Q2 বাই আর স্কয়ার। ঠিক আছে কিনা? এটা আমরা লিখবো আর এটা আমরা বলতে পারি আমাদের 2 নম্বর সমীকরণ। কোনো সমস্যা আছে তাহলে কমেন্টে জানাও। কোনো সমস্যা আছে, कुछ भी সমস্যা, কমেন্ট আছে, খালি বক্স, কমেন্ট বক্স খালি পড়ে আছে, তোমরা কমেন্টে জানাও যে আমরা বুঝতে কখনো পারলাম না, তাহলে আমি 100% अगेन পড়াবো। আমি তোমাদের জন্য স্পেশাল একটা লাইভ ক্লাস নেব। ওকে, ঠিক আছে বস, বাড়িয়া আসা বস, কোন রকম সমস্যা এখানে নেই। তাহলে এবার দেখা যাক আমাদের এই যে কে ডট আছে, কোথায় গেল কে ডট? হ্যাঁ, এই যে কে ডট আছে আমাদের কুলম্ব ধ্রুবক, এই কে ডটের মাত্রা কি হবে? সরি, মাত্রা কি, আগে এর এককটা বার করি। ওকে, চলিয়ে দেখতে হ্যাঁ क्या होता है। তাহলে আমাদের এই যে কে ডট আছে এর একক কি হবে? স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি কে ডট ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই Q1 Q2। ঠিক কিনা? একদম ঠিক। লিখতে পারি কিনা রে? লিখতে পারি। আরে বস 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 লিখতে পারি, অফকোর্স এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আগে এটাকে হাঁটাই, এটা অনেকক্ষণ থেকে ডিস্টার্ব দিচ্ছে। আরে ভাই, বড় করে দেখার কি আছে, তুই ভাগ এখান থেকে, চল। না 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 নাতে কি হবে? এখান থেকে আমরা পরিষ্কার লিখতে পাচ্ছি অ্যাপ যেটা আছে, অ্যাপের একক কি দাদা? নিউটন। অ্যাপের একক কি? এসআইতে নিউটন। আর যেটা আছে আর একক কি? মিটার। এখানে আছে মিটার স্কোয়ার। বাস এ ভাই, Q1 Q2 দুটো আসি, এরও কুলম্ব এটাও কুলম্ব, মানে বলতে পারি এখানে যে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার, বা বলতে পারি নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু অপর দিকে গেলে মাইনাস হয়ে যাবে 2 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে কে আছে কুলম্ব ধ্রুবকের একক। এখানে কোনো সমস্যা রয়েছে? আশা করি এখানে আর কোন রকম সমস্যা আমাদের মধ্যে ক্রিয়েট হয়নি, যে আমাদের এই কুলম্ব ধ্রুবক বা আমাদের এই কে ডট এর একক কি কি হচ্ছে? নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব -2। তাহলে এইভাবে তোমরা অলরেডি বার করতে পেরে যাবে আশা করি। ঠিক তো? আরে জানি না বুঝতে পারছো কিনা, কিন্তু আমি তো পড়ায় যাচ্ছি, আমি তো লাইভ ক্লাস নিচ্ছি না, বা তোমাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না। ওকে, এটা আমি রেকর্ডের ক্লাস। ওকে, এটা আমি রেকর্ড করছি আগে থেকে, রেকর্ড করার পর আমি ভিডিওটা লঞ্চ করে দেবো। ওকে, তো তার জন্য বুঝতে পারছি না, তাই বলি যে তোমরা কমেন্ট আমাকে জানাও যে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কি না। তাহলে আমি যে রেকর্ড করবো পরে, যে আমরা ক্লাসটা রেকর্ড করবো, সেটাতে এইভাবে আমি আর পড়াবো না। আমি আমার যে কালচার স্টাইল পড়াবার সেটা আমি পুরো একদম পাল্টে দেবো। ওকে, ঠিক আছে, এতটা ট্যালেন্ট আমার মধ্যে আছে ভাই, কি যে বলো না। চলো তাহলে, তাহলে একক সম্পর্কে আর কোন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে না। চলিয়ে দেখতে হ্যাঁ। তো ভাই একটা কথা বলো, আমাদের আমাদের স্পষ্ট পরিষ্কার দেখতে পেলাম, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে আমাদের এই কিউ আর এই Q2 এই দুটো আধান যখন সমান, অর্থাৎ যখন এদের দুটোরই মান হচ্ছে আমাদের 1 কুলম্ব। ঠিক কিনা? একদম ঠিক। এবং যখন আমাদের আরটা হচ্ছে 1 মিটার, তখন ঠিক আছে হলে তখন আমাদের এই যে সমীকরণটা আছে, আমাদের এই যে সমীকরণটা বা আমাদের 2 নম্বর সমীকরণটা যেটা ছিল, কি ছিল? F সমান 9 × 10⁻, মানে কে এর মানটা বুঝাতে দিচ্ছি, তাহলে 2 নম্বর সমীকরণ। ওকে, কিছু ব্যাপার নাই।
ইন্টু Q1 Q2/r²। যদি এই 2 নম্বর সমীকরণটাতে আমরা যদি এই মানগুলোকে বসাই, তাহলে আমাদের এই বলটা এফ এর মানটা কত আসছে? एफ এর মানটা আমাদের कितना ही आएगा? যখন এ हो जाएगा बाबू एक, ये भी हो जाएगा बाबू एक, और ये भी हो जाएगा बाबू एक, तो हमारा बोल का जो मान है वो कितना आएगा बाबू? 9 × 10⁹ न्यूटन। आएगा कि नहीं? ऑफकोर्स आएगा, মানে ওই মানটাই আসছে, ঠিক তো? 9 × 10⁹ নিউটন, ঠিক কিনা? একদম ঠিক। এর থেকে আমাদের যে কুলম্ব আছে না, কুলম্ব একক যেটা আছে, যেটা আমরা কুলম্ব একক বলতে, কুলম্ব এসআই পদ্ধতির যে আধারের একক কুলম্ব, কুলম্বের কুলম্ব একক আমরা এই সি, এই কুলম্ব একক বা সি এর এই কুলম্বের এককের একটা বিশেষ সংজ্ঞা আমরা বলতে পারি, একটা বিশেষ সংজ্ঞা আমরা এখান থেকে বলতে পারি। আমাদের এখান থেকে আমরা একটা বিশেষ সংজ্ঞা বলতে পারি। আমাদের কুলম্বের যে একক, সেই কুলম্ব এককের একটা বিশেষ সংজ্ঞা আমরা বলতে পারি। এটা আমি বারবার বলছি বিশেষ বিশেষ, তার কারণটা হচ্ছে এটা কিন্তু যেটা আমি বলতে চলেছি এখন, সেটা কিন্তু কুলম্বের প্রমাণ সূত্র নয়, সেটা কিন্তু কুলম্বের প্রমাণ সংজ্ঞা নয়, প্রমাণ সংজ্ঞা নয় কুলম্বের। যদি আমাদের কোয়েশ্চেন আসে কথাও কখনো যে দাদা কুলম্ব কি, বা কুলম্বের সংজ্ঞা দাও, কুলম্বের যে একক সেই কুলম্ব এককের সংজ্ঞা দাও, তাহলে আমরা এটা কখনোই বলবো না। এটা বললে আমরা কিন্তু ফুল মার্কস পাবো না। কুলম্বের প্রমাণ সংজ্ঞা আছে আমাদের আলাদা, ডিফারেন্ট। কুলম্বের প্রমাণ সংজ্ঞা কি? কুলম্বের প্রমাণ সংখ্যা হচ্ছে যে আমাদের যদি কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয় জাস্ট 1 সেকেন্ডে, তাহলে এই 1 অ্যাম্পিয়ার তড়িৎ আমাদের 1 সেকেন্ডে একটা পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হলে যে পরিমাণ তড়িতাধান বা আধান প্রবাহিত হয় তাকে বলা হয় 1 কুলম্ব, তাকে বলা হয় কুলম্ব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কুলম্বের প্রমাণ সংখ্যা। বাট আমি যেখানে আমাদের এখানে যেটা আমি বলতে চলেছি সেটা কিন্তু কুলম্বের প্রমাণ সংখ্যা নয়, জাস্ট এটা বা বিশেষভাবে বলা যেতে পারে। ওকে, ঠিক আছে? কি বলতে চাইছি বুঝতে পারছো তো? চাপের কোনো ব্যাপার নেই বস, তো দেখা যাক। আমরা এখানে বলতে পারি দুটি সমপরিমাণ আধান, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে দুটি, কি বলতে পারি, দুটি সমপরিমাণ, সমান মানে সমপরিমাণ, ঠিক আছে? এই একটি সমান, এটাও সমান, এটাও সমান, দুটি কি আছে সমপরিমাণ, মানে Q1 = Q2, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে, মনে করো শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে যদি আমরা 1 মিটার ডিস্টেন্স বা দূরত্ব রাখি, এই বিন্দুটা, এই বিন্দু আধান, এই দুটি বিন্দু আধান কি আছে সমান, দুটি সমান বিন্দু আধানকে যদি শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে আমরা 1 মিটার ডিস্টেন্স বা দূরত্বে রাখি, এবং যদি এদের পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ একটা কাজ করে 9 × 10⁹ নিউটন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা যেতে পারে। এইটাও একক আধান, এইটাও একক আধান, এবং আমাদের এই একক আধানগুলির যে একক সেটা বলতে পারি আমরা কুলম্ব। এখান থেকে আমরা এই কুলম্বের সংখ্যা এটাই পাচ্ছি। কিভাবে বললাম বুঝতে পারলে কিছু? এত সহজ করে বললাম ভাই, আবার বলছি দেখো, কিছুই বলিনি, জাস্ট ফিজিক্স মানে কি বলতো, এইটাকে ঘুরায় ফেরায় লিখে দিচ্ছি। ওকে, সেটা সহজ করে বুঝতে পারাটা আমাদের কাজ, কর্তব্য। ওকে, কি হচ্ছে দেখো, কি হচ্ছে, যদি বলছে যদি দুটি সমান, যদি দুটি সম আধানকে, এইটা যত এইটা যত সম আধানকে আমাদের বায়ু বা শূন্য মাধ্যমে রাখা হয় এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব সেটা যদি 1 মিটার করা হয়, তা এবং এরপর 1 মিটার ডিস্টেন্স বা দূরত্ব করার পর যদি আমাদের সমবিন্দু দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা কাজ করছে সেটা যদি 9 × 10⁻10 নিউটন হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই দুটি বিন্দু, এই দুটি সমবিন্দু কি আছে, দুটি দুটি একক আধান। কত? এই আধানটার মান হচ্ছে একক, একক আধান। এবং আমাদের এই একক আধানের যে একক, সেই এককটি হচ্ছে আমাদের কুলম্ব। ঠিক কিনা? রাইট, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানাবে ভাই। ঘুম পাচ্ছে কে? আরে ঘুম পাচ্ছে কি ভাই?
কত আদর করে বলবো বলো তো? ওকে, কোনো সমস্যা আছে এখানে তাহলে কমেন্টে জানাও। রাতে এখানে আমাদের যা কিছু আছে, অর্থাৎ আমাদের এখানে কুলম্বের সংজ্ঞা পাচ্ছি, এখানে একটা একটা আমরা এখান থেকে কুলম্বের সংজ্ঞা পাচ্ছি, এবং এরপর আমরা এখান থেকে বুঝতে পারছি কি, এখান থেকে আমরা আমাদের যে কে ডট বা আমাদের যে স্থির তড়িৎ ধ্রুবক বা আমাদের যে কুলম্বের ধ্রুবক কোথায় গেল, এই তো এর আমরা মানটা পাচ্ছি, আমরা এর এককটা পাচ্ছি, পাচ্ছি কিনা? একদম দাদা, এখান থেকে আমরা কিন্তু পরিষ্কার ভাবে পাচ্ছি। তবে আমাদের এসআই পদ্ধতিতে যখন আমরা এই কুলম্বের সূত্রটিকে লিখি তখন সেখানে কে ডট ধ্রুবকটি ব্যবহার করা হয় না। আমাদের তড়িৎ বিজ্ঞান এবং তড়িৎ চুম্বক ক্ষেত্রের বিভিন্ন রাশিমালার সুবিধার জন্য আমরা এই কে ডট ধ্রুবকটির পরিবর্তে অন্য একটি ধ্রুবক ব্যবহার করি। ওটা আমরা এখন দেখবো যে আমরা অ্যাকচুয়ালি কোন ধ্রুবকটা ব্যবহার করি। জাস্ট রিল্যাক্স বস, জাস্ট রিল্যাক্স, ডোন্ট হ্যাভ এনি, কি বলে ইংলিশ আমি জানি না। ওকে, তো দেখি ঘুম লাগছে কি, ঘুম লাগছে কি ক্লাসের মধ্যে, কি যদি ঘুম লাগে তো আমি কি করতে পারি বস? ঘুমালে আমরা পরে ঘুমান যাব। তবে কি, আমরা যখন এসআই একক পদ্ধতিতে আমরা যখন কুলম্বের সূত্রটিকে লিখব তখন সেখানে আমরা এই কে ডট, এই যে কে ডট বা এই যে কে ডট ধ্রুবকটি আছে, এই ধ্রুবকটির পরিবর্তে আমরা অন্য একটি ধ্রুবক ব্যবহার করি। কারণটা হচ্ছে আমাদের এই তড়িৎ বিজ্ঞানে এবং তড়িৎ চৌম্বক ক্ষেত্রে যে বিভিন্ন রাশিমালা আছে তাদের মধ্যে যদি আমরা এই কে ডট ধ্রুবকটি ব্যবহার করি তাহলে তাহলে তাদের মধ্যে অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। তার জন্য আমরা এই কে ডট এর পরিবর্তে অন্য একটি ধ্রুবক ব্যবহার করি, যাতে আমাদের তড়িৎ বিজ্ঞান এবং চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন রাশিমালার মধ্যে কি হয়, বিভিন্ন রাশিমালার মধ্যে আমাদের গণনা গণনা অনেক সহজ হয়। ঠিক আছে, অনেক সহজ রূপে যাতে আমরা বিভিন্ন রাশিমালাগুলোকে প্রকাশ করতে পারি, তার জন্য বাস এইটুকু ব্যাপার ছিল। তাহলে কে এর পরিবর্তে অন্য একটি ধ্রুবক ব্যবহার করা হয়। কোন ধ্রুবকটি ব্যবহার করা হয়? তো স্পেশালি এবার ধ্যান এদিকে নিয়ে আসো। তাহলে এখান থেকে শুরু হচ্ছে আমাদের এসআই এককে কুলম্বের সূত্রের রূপটি। ওকে, কি করা হয় দেখো। তো আমাদের এই কে এর পরিবর্তে অন্য যে একটি একক, সরি কে এর পরিবর্তে অন্য যে একটি ধ্রুবক ব্যবহার করা হয়, সেই ধ্রুবকটি কি হয়? সেই ধ্রুবকটি আমাদের শূন্যস্থান বা শূন্যস্থান বা বায়ুর ক্ষেত্রে হয় ইপসিলন নট। ইপসিলন নট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইপসিলন নট, NOUGHT, এপসিলন নট বলা হয়। আর এটিকে বলা হয় আমাদের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই আমাদের এপসিলন নটটিকে বলা হয়। এই যে সিম্বলটা, এই সিম্বলটা মানে হচ্ছে কি, এই সিম্বলটা মানে হচ্ছে যে আমাদের এই শূন্যস্থান বা বায়ু মাধ্যমে যে তড়িৎ ভেদ্যতা, যে তড়িৎ ভেদ্যতা, সেটিকে বলা হয় আমাদের ইপসিলন নট। ওকে, কি এটি হচ্ছে আমাদের শূন্যস্থান, শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এই এপসিলন নটটিকে বলা হয় কি, এই এপসিলন নটটিকে বলা হয় আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমাদের যখন এই এসআই একক পদ্ধতিতে এই কুলম্বের সূত্রটিকে লেখা হয় তখন সেখানে আমাদের কে ডটের পরিবর্তে আমাদের এই ধ্রুবকটি ব্যবহার করা হয়। এবার দেখা যাক আমাদের এই ইপসিলন নট বা এই শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা এবং আমাদের এই কে ধ্রুবক বা কুলম্ব ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি। তো মনে রাখো, আমাদের এই ইপসিলন নট বা আমাদের শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা এবং আমাদের এই যে কুলম্ব ধ্রুবক আছে এই কে ডট, এদের মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে 4 পাই ইপসিলন নট ইজ ইকুয়াল টু ইপসিলন নট সমান 4 পাই কে ডট। ঠিক আছে, এই সম্পর্কটা কিন্তু এদের মধ্যে আছে, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে,
এখন পর্যন্ত এটা তো মুখস্থ রাখো, পরে দেখা যায় কি হয় কি না। ওকে, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি মানে 100% ক্লিয়ারিটি আসবে কি আসবে, ঠিক আছে। কনসেপ্টের বুস্টার 100% আসবে কি আসবে, আমি একদম ভিতর থেকে একদম খুঁটিনাটি করে পড়াচ্ছি তোমাদেরকে। ওকে, যাতে কোনো সমস্যা, কোনো রকম সমস্যা না হয় ক্লাসের মধ্যে, ঠিক আছে। চলো দেখা যাক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে কে ডট ইজ ইকুয়াল টু 1/, কে ডট সমান 4 পাই ইপসাইলন নট, ঠিক কিনা? একদম ঠিক, বড়িয়া স্যার। মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কে ডট সমান হচ্ছে যে 1/4 পাই, 4 পাই শূন্যস্থানে তড়িৎভেদ্যতা, আর এদের যে মান, সেই মানটা কত, আমরা আমাদের যে কে যেটা আছে এসআই পদ্ধতিতে কে ডটের মান কত, এসআই পদ্ধতিতে কে ডটের মান হচ্ছে দাদা 9 × 10⁻10। ট্যান কি, ট্যান ছিল নিউটন, এরকম কি ছিল আমাদের, নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব -2 ছিল কিনা বস? হ্যাঁ স্যার ছিল, হ্যাঁ দাদা ছিল। তাহলে আমরা বলতে পারছি আমাদের এটা আর এইটা দুটো হচ্ছে একে অপরের সমান, এটা আর এটা সমান সমান দিতে পারছি। আর এদের মানটা কত, এদের দুটোর মান হচ্ছে আমাদের 9 × 10⁻9 নিউটন ইন্টু মিটার স্কোয়ার। ওকে, কুলম্ব -2, বাস, কোনো সমস্যা নাই। তাহলে এবার যেহেতু আমরা আমাদের এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটিকে আমরা এই কে ডট লিখতে পারি না, এই কে ডট বা এই ধ্রুবকটিকে লিখতে পারি না, আমরা অন্য একটি ধ্রুবক বসাবো, যেটা হচ্ছে কি, আমরা এই কে ডটের জায়গায় আমরা এই ধ্রুবকটি বসাবো, আমরা এই পদটিকে বসান দিব, তাহলেই আমাদের কমপ্লিটেড হয়ে যাবে, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। कैसे बॉस? अरे देखते हैं बॉस, ले आओ इसको उठा के ले आया मैं डोली से इसको, ठीक है। के डॉट Q1 Q2 बाय आर स्क्वायर, तो इसको हटाते हैं, ये हो गया हमारा 1 नंबर समीकरण, ये हो गया हमारा কুলম্বের সূত্র का নরমাল রূপ। বাঙালিরা হিন্দি বলতে পারে না, সেটা তো আমাকে দেখিয়ে বুঝে যায়। তো দেখা যাক কি হয়। তাহলে কি কে ডট এর জায়গায় আমরা কি এটা লিখতে পারি? অফকোর্স লিখতে পারি বস, 1/4 ইপসাইলন নট Q1 Q2 y আর স্কয়ার। তাহলে আমরা এখন এই যে রূপটা পেলাম, এই যে 3 নম্বর সমীকরণ পেলাম, এটাই হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে, এসআই একক পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। इसको याद रखना मेरी भाई, ঠিক আছে, इसको याद रखना है। কি করে আসছে সেটা বুঝতে পেরেছো? আশা করি কোনো রকম সমস্যা এখানে সৃষ্টি হয় নাই, ঠিক আছে। এনি ডাউট থাকলে কমেন্ট বক্স ফাঁকা আছে, আর আমার তো বলেছি আমি যে কমেন্টে জানাও, অলরেডি আমি শেয়ার করে দেবো তোমাকে। হ্যাঁ, তোমাকে আমি অলরেডি শেয়ার করে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেখানে যত কিছু প্রবলেম আছে আমাদের এই বইয়ের মধ্যে, বা যা কিছু বাইরের প্রবলেম যা কিছু আছে, যা কিছু ডাউট আছে, সমস্ত কিছু সলিউশন হবে আমাদের কি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে, ঠিক আছে। চালিয়ে দেখতে, হ্যাঁ। তো কি হচ্ছে, আমাদের এই যে এপসাইলন নট আছে, এটা কি এই ধ্রুবকটিকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয়। আরেকটি মজার কথা, আরেকটি মজার কথা কি, আরেকটি মজার কথা হচ্ছে দাদা এই, কিরে, আরেকটি মজার কথা দাদা হচ্ছে এই যে আমাদের শূন্যস্থান বা বায়ু যে মাধ্যম, এই বায়ু মাধ্যম বা শূন্যস্থানকে অনেক সময় মুক্ত পরিসর বলা হয়। কি বলা হয়? অনেক সময় এই শূন্যস্থান বা বায়ু যে মাধ্যমটা, এই যে মাধ্যম আছে, কি মাধ্যম এটা? বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যম বা শূন্যস্থান যেখানে আছে, সেটাকে অনেক সময় বলা হয় কি, অনেক সময় বলা হয় মুক্ত পরিসর। এবার মাথায় আসবে কোশ্চেনটা, এই মুক্ত পরিসর মানে, মুক্ত মানে বুঝতে পারলাম যে মুক্ত আছে, বাট পরিসর মানে, আরে বস কিছুই না, পরিসর মানে হচ্ছে আমাদের জায়গা, মুক্ত জায়গা বলা হয় বস। এই যে এরিয়াটা আছে না, এই শূন্যস্থান বা বায়ু মাধ্যমকে মুক্ত পরিসর বলা হয় বা মুক্ত জায়গা বলা হয়। মুক্ত জায়গা বলা হয়, ঠিক কিনা? একদম ঠিক দাদা। আমরা এখানে যেখানে সেখানে যেতে পারি, কোনো রকম আটকা বাধা ফিল করতে পারি না। মানে কি, আমাদের এই বায়ু মাধ্যম বা আমাদের শূন্যস্থান
যেখানে কিছুই নেই সেটা আমরা বলে থাকি মুক্ত পরিসর। তার জন্য আমাদের এই ইপসাইলন নট বা আমাদের এই শূন্যস্থান বা বায়ুর তড়িৎ ভেদ্যতা একেও অনেক সময় মুক্ত কি বলা হয়, মুক্ত পরিসরের ধ্রুবক, মুক্ত পরিসরের ধ্রুবক। যেহেতু বলা হয় আমাদের শূন্যস্থান বা বায়ু, যে বায়ু শূন্যস্থান বা বায়ু, বায়ু মাধ্যম, শূন্যস্থান বা বায়ু মাধ্যমকে বলা হয় মুক্ত পরিসর, তাই এই ধ্রুবকটাকে বলা হয় মুক্ত পরিসরের ধ্রুবক। মুক্ত পরিসরের ধ্রুবক কার ধ্রুবক? মুক্ত পরিসরের ধ্রুবক। কার ধ্রুবক? মুক্ত পরিসরের ধ্রুবক। পরিসর মানে হচ্ছে জায়গা, মুক্ত জায়গার ধ্রুবক। মুক্ত জায়গা কোনগুলা? মুক্ত পরিসর বা মুক্ত জায়গা হচ্ছে আমাদের বায়ু বা শূন্যস্থান। বায়ু মাধ্যম বা শূন্যস্থান হচ্ছে আমাদের মুক্ত জায়গা বা মুক্ত পরিসর, তার জন্য বলা হয় মুক্ত পরিসরের ধ্রুবক। ঠিক আছে, কোনো সমস্যা আছে না দাদা? এখানে কোনো সমস্যা নাই। তাহলে কি বলা হয় একে? একে মুক্ত পরিসরের ধ্রুবক নেই ভাই, गलत मैं गलत कर दिया भाई। মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা বলা হয়, কি বলা হয়? তড়িৎ ভেদ্যতা। বেশি আবেগে গেলে যেটা হয় তড়িৎ ভেদ্যতা। কি বলা হয়? মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা। এটা কি? এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। ঠিক তো? তড়িৎ ভেদ্যতা বলা হয় কিনা? একদম ঠিক, এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। তার জন্য বলা হয় মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এটাকে বলা হয় কি? তড়িৎ ভেদ্যতা বলা হয়, মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা বলা হয়। আর একটা কথা মাথায় রাখবে, আমাদের যখনই এই ইপসিলন নট দেওয়া হচ্ছে মানে কি, অবশ্যই এটা শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতা বলছে। কিন্তু যদি আমরা এই শূন্যটা হাটায় দিই নিচে, এই নটটা যদি আমরা হাটায় দিই, তাহলে এটা আমরা কখনোই শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলবো না। ঠিক আছে, এই জন্য এটাকে কখন বলা হয়? তখন এটাকে বলা হয় যে একটা যে কোনো মাধ্যমের, মানে এই শূন্যস্থান বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয় এই ইপসাইলন শুধুকে। ঠিক আছে, শুধু ইপসাইলন লিখলে। কিন্তু যখন আমরা এই ইপসাইলন নিচে আমরা নট বা জিরো বসাবো, তখন এটা হয়ে যাবে আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমের কি হচ্ছে, বা মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা। सिंपल जिनिस, बुझते पेरेछो? कमेंट खाली है, कमेंट खाली पड़ा है तुम लोगों के लिए बॉस, कोई फायदा नहीं है इधर, कोई फायदा नहीं है। कमेंट बॉक्स खाली पड़ा है, যা কোশ্চেন, যা মনের মধ্যে আসছে, যা গাল দিতে ইচ্ছা করছে সবকিছু কমেন্টের মধ্যে দিয়ে দাও ছাড়ে। ওকে, আমার কি অফলাইন শুরু করা উচিত? অনেকে বলছে, ঠিক আছে, কিন্তু দুইজন বলছে আর কি, তো দু তিনজন মিলে তো আর অফলাইন শুরু করা যায় না না। মিনিমাম তো 10-12 জন হওয়া উচিতই, তবেই তো একটা রুমের ভাড়া কমপ্লিট হবে, রুমের ভাড়া দেওয়া যাবে। 4-5 জন মিলে কি ওটাতে কি হয়? মনে হয় না যে অফলাইন এখন শুরু করা চাই। তাও যদি এরকম হয় যে 10-12 জনের বেশি ছেলে আসে, তাহলে অবশ্যই অফলাইন ট্রাই করব। কারণ বাজারে যা রুমের ভাড়া, মাই গড, আকাশ ছোঁয়া ভাড়া। তো চল দেখা যাক এরপর কি হয়। আচ্ছা, আমাদের এই মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা বা ইপসিলন নট এর একক কি হবে? এর যে একক, এর এককটা হয় কি, আমাদের কি দেখেছি আমরা? একটা ফর্মুলা দেখলাম, যেখানে দেখলাম কি, আগে এটা আমরা লিখে নিই, 1/4 পাই ইপসিলন নট Q1 Q2/r²। এটা তো হচ্ছে আমাদের এসা একক পদ্ধতিতে কি বলে, কুলম্বের সূত্র না, এটা লিখে রাখি। এটা 3 নম্বরে ফর্মুলাটা। ঠিক আছে, তো আমরা একটা দেখলাম কি, দেখলাম যে এটা ইপসিলন নট ইজিক্যাল টু হচ্ছে কি আমাদের 1/4 পাই কে ডট। ঠিক তো? এই সম্পর্কটা এদের মধ্যে আছে, তড়িৎ ভেদ্যতা আর আমাদের কুলম্ব ধ্রুবকের মধ্যে। ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম। বাট আমাদের এই যে পাই আর 4, এই দুটোই হচ্ছে সংখ্যা, তার জন্য কি এই দুটোকে মেটায় দাও। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের ইপসিলন নটের যে একক, তাহলে বলতে পারি কি 1 বাই আমাদের কে একক, কে ডটের একক। ঠিক কিনা? একদম ঠিক বস। তো এবার তুমি বলো, কমেন্টে জানাও আমাকে যে আমাদের কে ডটের একক কি ছিল? দাদা ছিল নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব -2। আরে ঠিক বলছি তো আমি? ঠিক বলছি তো বস? একদম ঠিক বলছি। তাহলে বলা যায় কি, তাহলে আমাদের বলা যায় এটা উল্টে গেলে কি আসবে? এটা উল্টে গেলে আসবে আমাদের দাদা এটা তো প্লাস হয়ে যাবে, কারণ উল্টা অলরেডি মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। তাহলে কুলম্ব স্কোয়ার,
হ্যাঁ ঠিক আছে। আর বলতে পারি কি এখানে নিউটন যেটা আছে আমাদের, নিউটন -1 হবে ইনভার্স, আর এটা মিটার -2 হবে। এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক, এই আহ, কি মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা ধ্রুবক, মানে বায়ু মাধ্যম বা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা ধ্রুবক এটা, ঠিক আছে। ইপসাইলন নট, এটা কি ইপসাইলন নট, এর একক হচ্ছে এটা। কোনো সমস্যা আছে? না দাদা, কোনো সমস্যা নাই। কিন্তু মাথায় রাখিস আমাদের এই যে আমাদের যখন আমরা, তাহলে কি লেখা আছে এখানে দেখি তো, হ্যাঁ ধারকত্ব আছে, তো ধারকত্বের একক যেটা আছে, যেটা পরের চ্যাপ্টারে আমরা পাবো, সেই ধারকত্বের যে একক আছে, সেই ধারকত্বের একক হচ্ছে কি ফ্যারাডে। কি হচ্ছে এককটা? ফ্যারাডে। কি হচ্ছে? ফ্যারাডে। তো ফ্যারাডে মানে হচ্ছে আমাদের কি বলতো, ফ্যারাডে মানে হচ্ছে যে কুলম্ব স্কোয়ার ইন্টু, ফ্যারাডের এককটা কুলম্ব স্কোয়ার ইন্টু নিউটন মাইনাস ইন্টু মিটার -1, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ধারকত্বের একক ফ্যারাডে। তো এখানে এটা আর এটা কি সেম জিনিস? হ্যাঁ দাদা, প্রায় সেম জিনিস হচ্ছে। কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা c²n⁻² ইন্টু মিটার -1 করে দিই, একটা মিটার -1 করে দিই, ঠিক আছে, মানে দুটো সমানই হচ্ছে না, হচ্ছে কিনা সমান, একদম ঠিক। তাহলে এটা আর এটা কিন্তু সমান দেখতে পাচ্ছি, তাহলে এই জায়গায় আমরা এই অ্যাপটা বুঝতে পারছি। এই অ্যাপটা মানে কি, এটা হচ্ছে কি ফ্যারাডে, ফ্যারাডে মিটার-2। তাহলে এটাও হচ্ছে আমাদের এপসাইলন নটের একটি ধ্রুবক। তাহলে এপসাইলন নট বা আমাদের মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা, আমাদের এপসাইলন নট, এদের এর যে সব থেকে চলতি ধ্রুবক, সব থেকে চলতি ধ্রুবক, সব থেকে ফেমাস ধ্রুবক, সেটা হচ্ছে কি ফ্যারাডে। কি এটা? ফ্যারাডে ইন্টু মিটার-2। এটা কি, এটা বলছে না কিন্তু, এটা ফর্স নয়, এটা কি হচ্ছে, এটা ফ্যারাডে। ফ্যারাডে, ওকে, এটা বলা হয় ফ্যারাডে। ফ্যারাডে বলা, এটা বলা মিটার, ঠিক আছে। বাস, এই এককটা কিন্তু মাথার মধ্যে রাখবে, আর কোনো সমস্যা এখানে সেরকম সৃষ্টি হবে না। এবার দেখা যাক আমাদের এই ইপসাইলন নট এর মাত্রা কি হবে। অফকোর্স এর মাত্রা হবে আমাদের Q1 Q2, যে মাত্রা, এর মাত্রা বাই বাই হবে আমাদের কত, বাই হবে আমাদের এফ, অবশ্যই এফ যা মাত্রা আছে ইন্টু r² মাত্রা। তো এবার বলো আমাদের Q1 Q2, তো এটা হচ্ছে কি আমাদের আইটি, তো এটা দুটো আছে, দুটো দুটো আধার, তাই এটা হচ্ছে IT² হবে, এটা একদম, এটা হবে IT², বাই আমরা বলতে পারি এফ যেটা আছে MLT-2, এটাই তো নাকি? এটা হচ্ছে বলে রাখো, একদম ঠিক দাদা, এটা হচ্ছে বলে রাখো, এবং এটা হচ্ছে আমাদের L²। তো এটা হচ্ছে আমাদের আর এর একক, ঠিক। তাহলে এখান থেকে আমাদের বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে M-1 L-3, ঠিক না রে? দেখে নি একবার, M-1 L মাইনাস, L কটা আছে দেখি, এখানে দুটা, এখানে একটা, আচ্ছা তিনটা, L-3 ইন্টু L-3 ইন্টু T⁴ I², গুড। এটা হচ্ছে আমাদের ইপসাইলন নটের মাত্রা, ঠিক আছে। তাহলে একক আর মাত্রা বাড়ে গেছে, এখানে আর কোনো সমস্যা নাই, ঠিক তো বস? হ্যাঁ দাদা একদম ঠিক। চল তাহলে আমাদের এই ইপসাইলন নটের মানটা কত হবে সেটাও বার করে নিয়ে যাক, ঠিক আছে। এই যে ইপসাইলন নট আছে, এর মানটা কত হবে, তো দাদা আমাদের এই ইপসাইলন নটের যে মান, इसका मान भी निकल लेते हैं बॉस। কি হচ্ছে, এ সমান জানি আমরা, কি জানি 1/4 π k ডট। তো এখানে বলা যায় যে 1/4 ইন্টু পায়ের মান কত, 3.14, ইন্টু কে এর মান কত, 9 ইন্টু 10⁹ জানি কিনা? হ্যাঁ জানি আমরা, ওকে। তো ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এখান থেকে গুণটা করি, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 8.8554, 8.8554 ইন্টু 10⁻12, 10⁻12 কি হবে, c², হ্যাঁ হ্যাঁ c², যেহেতু এর যে একক সেটা c², কি হচ্ছে নিউটন-1 মিটার-2, বা বলতে পারি যে প্রায় প্রায় বলতে পারি, ঠিক আছে, বলতে পারি যে 8.8554 ইন্টু 10⁻12 ফ্যারাডে, ইয়ার বলতে পারি তো ফ্যারাডে মিটার-1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই ইপসাইলন নটের বা মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতার মান।
ঠিক আছে, তাহলে কে এর মান কত ছিল? কে এর মান ছিল আমাদের 9 ইন্টু 10⁹। এখানে আমাদের অ্যাপসাইলন নট বা আমাদের মুক্ত পরিসর বা বায়ু মাধ্যম বা শূন্যস্থানের যে তড়িৎ ভেদ্যতা তার মানটা হচ্ছে 8.554 ইন্টু 10⁻⁻12 ফ্যারাডে ইন্টু মিটার মাইনাস 1। কোনো সমস্যা আছে? না দাদা, এখানে কোনো সমস্যা নাই। তাহলে চল এবার সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে আমাদের এই কুলম্বের সূত্রটিকে লেখা যাক। এসআই আমাদের এখানে শেষ। খতম হো গয়া ইধর ভি। এসআই তো এখানে শেষ। এসআই পদ্ধতি সম্পর্কে আর কোনো সমস্যা এখানে নাই। তো তোমরা কমেন্টে আমাকে জানাও বিরক্ত লাগছে নাকি নাকি ঘুম পাচ্ছে বস। কমেন্টে জানাতে ভুলো না, কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। কোনো সমস্যা হলে আমি আছি। কে আছে? প্রিন্স দাদা রেডি আছে। ওকে, প্রিন্স দাদা সব সময় রেডি আছে বস। আজকাল কি হয়েছে জানি না, এই সন্ধ্যাবেলাতে ভিডিও বানাতে আর পাচ্ছি নাই। সন্ধ্যাবেলাতে আমার লেকচার ক্লাস করা হচ্ছে না, কারণ প্রচন্ড ঝড় আসছে। কাল বৈশাখের ঝড়টা আরো তাড়াতাড়ি চলে আসছে বৈশাখ মাস ঢোকার আগেই, না চলছে এটা বৈশাখ মাস? এটা কি বৈশাখ মাস? মনে হয় না। কিন্তু তাহলে এত ঝড়টা কেন আসছে ভাই? জিজ্ঞেস করতে হবে, মাকে জিজ্ঞেস করতে হবে এটা বৈশাখ মাস নাকি শ্রাবণ মাস। শ্রাবণ তখন আসবে না, শ্রাবণে তো ঝিরিঝিরি বর্ষা। ওকে, তাহলে কি সিজিএস বা গাউসীয়, সে গাউসীয় পদ্ধতিতে, গাউসীয়তে সিজিএস পদ্ধতি বা গাউসীয়তে সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে আমাদের কুলম্বের সূত্রের রূপ, কুলম্বের सूत्रेर रूपटी कैसा होता है बॉस, देखते हैं रूप সিজিএস। আরে यार এটাও ঠিক করে লিখতে না পারি তাহলে সবাই গালি দিবেন। সিজিএস বা গাউসীয়তে কুলম্বের সূত্রের রূপ বস। রিমঝিম শ্রাবণের ধারাতে। হ্যাঁ তো দেখো আরেকটা কথা বলে দিই, এটা মজার কথা। ওকে, এখানে কে আছে? সিজিএস বা গাউসীয়। তো তো গাউসীয় কেন বলা হচ্ছে? কারণ কি বলতো, আমাদের সিজিএস যে সিস্টেমটা আছে, সেই সিজিএস পদ্ধতিটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? সেই সিজিএস পদ্ধতি প্রথম আবিষ্কার করেছিলেন একটা গাউসীয় বলে বিজ্ঞানী। গাউস কি ছিল? বিজ্ঞানী গাউস। তার জন্য এটাকে গাউসীয় পদ্ধতি বলা হয়, সিজিএস পদ্ধতি বা গাউসীয় পদ্ধতি বলা হয়। ওকে, তো এখানে গাউসীয় মানে কোনো সমস্যা এখানে ক্রিয়েট করার ব্যবহার নাই। তো এবার বলো আমাদের যা সূত্র আছে, তো সেই অনুসারে আমাদের যে একক, তো আমাদের সিজিএস পদ্ধতিতে আর এর একক কি হবে? আর হচ্ছে দূরত্ব, দৈর্ঘ্য। তাহলে আর একক হচ্ছে কি? আর একক হচ্ছে আমাদের কি হচ্ছে? সেমি। কি হচ্ছে আর একক? অবশ্যই সেমিতে আছে আমাদের কি। দাদা ওয়েট 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 বাচ্চা ওয়েট ওয়েট হো যাও, ওয়েট হো যাও, জাস্ট ওয়েট এ মোমেন্ট। এবং আমাদের যে অ্যাপটা আছে, অ্যাপের একক কি দাদা? অ্যাপের একক হচ্ছে আমাদের ডাইন বস। গুড। অ্যাপের কি? অ্যাপের একক হচ্ছে আমাদের ডাইন। কিন্তু আমাদের Q1 ও Q2 এই আধান দুটির বা এই তড়িৎ দুটির একক কিন্তু সিজিএস পদ্ধতিতে জানা নাই। এবার অনেকে কমেন্ট মারবে দাদা স্ট্রেট কুলম্ব। তো স্ট্রেট কুলম্ব না বস, ওইটা কিন্তু আমাদের কি, আমি আসছি দাদা, স্ট্রেট কুলম্ব কি জিনিস সেটা আমরা জানবো। কিন্তু এখন পর্যন্ত আমাদের সিজিএস পদ্ধতিতে এই যে তড়িৎ আধান Q1 এবং Q2 এই যে দুটি আধান আছে এদের একক কিন্তু জানা নাই। সেই এককটা আমরা আমাদের এই কুলম্বের সূত্র থেকেই আমরা বার করতে পারবো। ওকে, কি আমরা কুলম্বের সূত্র থেকে বার করতে পারবো। তাহলে কি আর আমাদের তড়িৎ আধানের সিজিএস এককের সংজ্ঞা কি? আমাদের তড়িৎ আধানের সিজিএস এককের, ঠিক আছে, সিজিএস এককের সংজ্ঞা নির্ধারণের জন্য আমাদের এই তড়িৎ আধান বা আধানগুলির সিজিএস এককটি, সিজিএস এককের সংজ্ঞাটা নির্ধারণ করার জন্য আমরা যাকে আমরা কাজে লাগাই সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। ঠিক আছে, এই কুলম্বের সূত্রকে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে কুলম্বের সূত্রটি ব্যবহার করা হয়, ধরে নেওয়া হয় শূন্যস্থান বা বায়ু মাধ্যমে। ধরে নেওয়া কি? ধরে নাও শূন্যস্থান বা বায়ু মাধ্যমে, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আমাদের, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আমাদের আর কি, আমাদের আরটা আছে কত? আর আছে, এটা কি ডিস্টেন্স, দূরত্ব। আর আছে আমাদের মনে করো 1 সেমি। বারবার বলছি কনসেপ্ট ক্লিয়ার 100% হবে। ঠিক আছে, জাস্ট ওয়েট আ মোমেন্ট বস। ঠিক আছে, 1 সেমিতে আছে। এবং
এই দুটি আধানের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স বা আর যেটা আছে, আরটা কত আছে আমাদের 1 সেমি নিয়েছি, এবং এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা মনে করো 1 ডাইন। কত বস, কিতনা हुआ রে ভাই? 1 ডাইন কাজ করছে, 1 ডাইন কাজ করছে। এবং আমরা যদি বলি আমাদের এই আধানটি আর এই আধানটি, এই দুটি আধান পরস্পর সমানই আছে, সমপরিমাণে, ঠিক আছে, মানে কি Q1 সমান Q2। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের ওই যে তড়িৎ আধান, এই দুটি আধান আছে, এই তড়িৎ আধানই হলো এই পদ্ধতিতে, এই সিজিএস পদ্ধতিতে তড়িৎাধানের একক। কি বলা হয়? সিজিএস পদ্ধতিতে তড়িৎাধানের একক। আমাদের এই যে তড়িৎাধান আছে, এই দুটি তড়িৎাধানের যে পরিমাণ, এই দুটি তড়িৎাধানকেই আমাদের এই পদ্ধতিতে কি বলা হয়? তড়িৎাধানের একক বলা হয়। তো বলো আমাদের এই তড়িৎাধানের কি আছে? জানি অসুবিধা হবে একটু, ঠিক আছে? কি হচ্ছে দেখো, ওই তড়িৎাধান, এই একটি তড়িৎাধান আরেকটি তড়িৎাধান, তাহলে ওই দুটি তড়িৎাধানই হলো এই পদ্ধতিতে, আমাদের এই সিজিএস পদ্ধতিতে তড়িৎাধানের একক। অর্থাৎ কি, এখানে তড়িৎাধান কটি আছে? একটি আছে। এখানে কটি আছে? একটি আছে। তাহলে এখানে 1 1, এটাই হচ্ছে এদের একক। সমঝা কিছু বুঝতে পারলে তো? আরে না বুঝতে পারলে একটু তো অসুবিধা হবে কি বস, ঠিক আছে? আর এইখানে একটু অসুবিধা হবে কারণ ঘুরাই ফেরা লেগেছে না, তো ফালতু, ঠিক আছে, একদম ফালতু লেগেছে, কিছুই বলছে না। আমাদের এইখানে যে তড়িৎাধান, দুটো সমান আধান আছে, এইখানে তড়িৎাধান আছে, এই তড়িৎাধানের ক্ষেত্রে, এই তড়িৎাধানগুলোতে আমাদের এখানে যে দুটো তড়িৎ আধান আছে, এই দুটি আধান, তো আমাদের এই পদ্ধতিতে এই আধানকে, এই আধানকেই বলা হয় আমাদের এই আধানের একক। তাহলে আধান কটি আছে? এখানে একটি আছে, তাহলে এক হচ্ছে আমাদের একক। ওকে, বুঝতে পারলে কিছু? আমাদের তড়িৎাধানই হলো এই পদ্ধতিতে তড়িৎাধানের একক, আমাদের তড়িৎাধানই হলো এই পদ্ধতিতে তড়িৎাধানের একক। তড়িৎাধান একটি আছে, তো একটি হচ্ছে এখানের একক, আর বেশি কিছুই না। অর্থাৎ বলতে পারি যে Q1 বলতে পারি আমরা 1, এটা হচ্ছে একক। তখন লিখছিলাম 1 কুলম্ব এসআইতে, বাট এখানে আমরা এসআই কুলম্ব লিখবো না, জাস্ট 1, এটা হয়ে গেল একক, ঠিক আছে? বাস, এটা হচ্ছে এর একক। গড়বড় লাগছে একটু না? একটু তো গড়বড় লাগছে, বাট রিল্যাক্স, ঠিক আছে? বড় কোনো ব্যাপার নয় এটা, একদম ইজি বটে, একদম ইজি ব্যাপার, ঠিক আছে? কোনো এখানে মাথা খারাপ করার কিছু নাই। কে ঢুকছে না মাথায়? কি আছে, কি আছে? আমি তো লিখে দেবো না নোটস এর মধ্যে। ওকে, সেখানে ক্লিয়ার হবে নাই তো কি হয়েছে? প্রশ্ন করবে, আমাকে জিজ্ঞেস করো, কমেন্ট করো, আমি তো আছি ভাই। তোমার জন্য স্পেশাল ক্লাস নিবো আমি, এটা যে কেন এরকম হচ্ছে কেমন নাই, ঠিক আছে, কি করে যাচ্ছে। বেসিক কিছুই না, অনেক সহজ আছে, ঠিক আছে? যদি ভাবে না অনেক করা, তাহলে করা আছে, তাহলে নাই। যেহেতু আমাদের বলছে সিজিএস পদ্ধতি, আমাদের সিজিএস পদ্ধতিতে আমাদের এই আধানের কোনো এককে নাই, কে এই আধানটার কোনো একক নাই। তাহলে এই আধান দুটির যে পরিমাণ, এই আধান দুটির এই পদ্ধতিতে এই আধান দুটিকেই, এই তড়িৎ দুটিকেই বলা হয় আমাদের কি বলা হয়? এই এটির একক বলা হয়। মানে এই একটি আছে, মানে একে হয়ে গেল এই পদ্ধতিতে আমাদের এই তড়িৎ দুটির একক। মানে এইটা আর এইটা আমাদের এক বলতে পারি, এটা হচ্ছে একক, আর কিছু না, এই দুটো হচ্ছে আমাদের একক। ওকে, যেহেতু জানা নেই না একক কোনো নাই কি আমাদের, কিন্তু আমরা যদি এসআইতে লিখতাম, তাহলে এসআইতে আমাদের একক জানা ছিল, এসআইতে হচ্ছিল আমাদের কুলম্ব, কিন্তু সিজিএস নিচ্ছি, সিজিএস তো একক জানাই নেই, তাহলে বাদ হটা ইসকো। ওকে, বাস এইটুকু পদ্ধতি। তাহলে আমরা এই মানগুলিকে যদি আমরা সমীকরণ নম্বর 1 বসাই, সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 1 কি ছিল ভাই? মনে কর কি ছিল? F is equal to K dot Q1 Q2 by R square। K dot এর মান কত? এইখানে K dot এর মান আমরা 9 into tan to the power 9 বলতে কখনোই পারি না বস, পারি কি না? ওটা ছিল এসআই পদ্ধতিতে, আর এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে মেরি ভাই। কি হচ্ছে সিজিএস পদ্ধতিতে? তাহলে সিজিএস পদ্ধতিতে আমাদের কে ডট এর মান, কুলম্ব ধ্রুবকের মানটা কত আসছে সেটা দেখা যাক, তব না। ওকে বস, তো লিখতে হয়, কি হতা है? তো এইখানে যদি আমরা এই মানগুলোকে বসাই দিই, তাহলে কত আসবে? অ্যাপ কত? অ্যাপটা হচ্ছে 1 ডাইন, লে বসা 1 ডাইন। কে কত আছে? কে ডট মান জানা নাই। 1 কে কত আছে? কিউ আছে কত আমাদের? 1 আছে। এটা কত আছে আমাদের? Q2 1 আছে। আর স্কয়ার কত আছে? আরটা হচ্ছে 1 সেমি বলা আছে, ঠিক তো? তাহলে 1 স্কয়ার 1 সেমি, 1 স্কয়ার 1ই হয়।
তো বাস, তাহলে এখান থেকে আসছে কে ডট সমান ওয়ান। তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের সিজিএস পদ্ধতিতে আমাদের কে ডট অর্থাৎ কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবকের যে মানটা আসছে সেটা হচ্ছে আমাদের কে। কত সহজ, কত সহজ ভাই। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার লিখতে পারি যে কি, সুতরাং हम लोग लिख सकते हैं बॉस, সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে যে এফ সমান কি, এফ সমান বলতে পারি কিউ ওয়ান বাই কিউ টু, এখানে কোনো ধ্রুবক দেওয়ার দরকারই নাই, কিউ ওয়ান বাই কিউ টু ইজিক্যাল টু আর স্কোয়ার, যেহেতু এখানে কে ডট যেটা আছে তার মানটা কত, ওয়ান, কিছু নাই মানেই ওয়ান। তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি, এই যে আমরা সূত্রটা পাচ্ছি, এই যে ফর্মুলা পাচ্ছি, এই ফর্মুলাটিকে বলা হয় সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপ। আর এই রূপের থেকে সহজ আর কোথায় কি পাওয়া যায়? যখনই আমরা সিজিএস পদ্ধতিতে কোনো কুলম্বের সূত্রের সলিউশন করব, যখনই আমরা সিজিএস পদ্ধতিতে আমরা একটি কুলম্বের সূত্রে যে কোনো প্রবলেম সলিউশন করব, তখন আমরা এই সমীকরণটা বসাবো, এই রাশিমালাটা বসাবো, বা আমরা এই ফর্মুলাটা বসাবো। ঠিক আছে, অনেক সহজ, কিছুই না। কিউ ওয়ান এর মানটা বসাও, কিউ টু এর মানটা বসাও, আর স্কোয়ার মানটা বসাই দাও, বাস ফুরাই গেল, মানটা পেয়ে গেলি জাকাস করে। বাট এসআই পদ্ধতিতে লে আর কে টু এর মানটা বসাও, ঠিক তো? এসআই পদ্ধতিকে, এসআই পদ্ধতিতে আমাদের বসাতে হবে, কারণ তো 1/4 এপসিলন নট এটা আবার বসাতে হয়, এটাকে বসাই নিয়ে আরো গুণ করতে হয়। বাট এখানে কোন রকম এখানে কিচির কাচার নাই, কে একদম ফ্রেশ, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে এটা মনে করেন আমাদের 4 নম্বর সমীকরণ। আর এই 4 নম্বর সমীকরণকে বলা হয় সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। সিম্পল। চালিয়ে তাহলে এখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে এই তড়িদাধানের একক সংজ্ঞা নির্দেশ করতে পারি, নির্ণয় করতে পারি কিভাবে, সেই সম্পর্কে বোঝা যাক। चलिए देखते हैं क्या होता है बॉस। ফিজিক্স 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 প্লিজ, হ্যালো হ্যালো হ্যালো। ফিজিক্স কে অনেক সহজ করে তোলা হলো, কি বলে কি হচ্ছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কিউ ওয়ান সমান কিউ টু ইজিক্যাল টু ওয়ান হলে, ওয়ান একক হলে কত, ওয়ান একক, এবং যদি আমাদের আর সমান ওয়ান সেমি হয়, দেখলাম কিন্তু একটু আগে দেখলাম, ঠিক তো? যদি আমাদের কিউ ওয়ান এবং কিউ টু সমান হয় এবং তাদের মানটা ওয়ান একক হয়, এবং আর যেটা আছে আরটা যদি ওয়ান সেমি হয় ডিস্টেন্স দূরত্ব হলে, আমাদের সমীকরণ থেকে আমাদের 4 নম্বরের সমীকরণটা একটু দেখতে পেলাম। 4 নম্বর কি ছিল, এফ সমান কি ছিল, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই সমীকরণ থেকে আমরা যদি এই সমীকরণে আমরা এই মানগুলোকে বসাই, তাহলে অলরেডি আমরা বল যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কত, ওয়ান ডাইন, ঠিক কিনা বস? একদম ঠিক দাদা, ওয়ান টাইম পাবো। এর থেকে সিজিএস পদ্ধতিতে আমাদের তড়িদাধানের এই আধানগুলির যে একক সেটা নির্দেশ করতে নির্ণয় করতে পারি বা নির্দেশ করা যায়। কিরকম? দুটি, একটি, দুটি, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে ওয়ান সেমি ডিস্টেন্সে বা দূরত্বের মধ্যে রাখলে, যদি এরা পরস্পরের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল ওয়ান ডাইন, কত, ওয়ান ডাইন বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দুকে একক আধান বলা হয়। তবে কি, তবে আমাদের প্রতিটি বিন্দুকে একক আধান বলা হয়। কি বলা হয়? একক আধান বলা হয়। প্রতিটি বিন্দু বলতে এখানে দুটি আধান আছে, একটি আধান, একটি আধান, তার কি বলা থাকে, একক আধান বলা হয়, একক আধান বলা হয়। এবং এই এককে আধানের, এবং এই এককে আমাদের আধানের কি বলা হয়, এবং এই এককে আমাদের আধানের স্থির তড়িৎ, স্থির তড়িৎ একক বলা হয়। কি বলা হয়? স্থির তড়িৎ একক বলা হয়। এবং স্থির তড়িৎ একক বলা হয়, বা ইংলিশে বলা হয় কি, ইংলিশে বলা হয় কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি বলা হয়? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যাকে শর্টকাটে বলা হয় ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যেটা আমরা অলরেডি শুনেছি। বা আমাদের এই স্থির তড়িৎ একক, বা এটিকে আবার অপর নাম, আলাদা একটা নতুন নাম দিয়েছে, তাকে অপর নামে ডাকা হয়, যেমন আমার নাম পিন্টু রজক, বাট অ্যাকচুয়ালি আমাকে প্রিন্স বলা হয়, একটা অপর নাম। ঠিক তেমনই এর অপর নাম হচ্ছে কি, স্টেট কুলম্ব, যাকে আমরা এইভাবে লিখি, স্টেট কুলম্ব। বুঝতে পেরেছো? তাহলে স্টেট কুলম্ব कैसे है बॉस? সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার কিনা?
কি হচ্ছে দুটো সমপরিমাণ আধানকে যদি আমরা শূন্য স্থান বা বায়ুর মাধ্যমে 1 সেমি দূরত্বে বা ডিস্টেন্স রাখি এবং তাদের মধ্যে আধান দুটির মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ পরিমাণ যদি 1 ডাইন হয় তাহলে আমাদের কি 1 ডাইন হয় তবে এই প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়। প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয় এবং এই এককের আধানকেই স্থির তড়িৎ একক বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয় বা শর্টকাটে ইএসইউ বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয়। ঠিক আছে, এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের অপর নাম হচ্ছে আমাদের স্টেট কুলম্ব। বাস এইটুকু ব্যাপার ছিল। তাহলে কোনো সমস্যা আশা করি নাই। এই ক্লাসটা কত বড় হয়েছে, মাই গড, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে কি এখানে সমস্যা সৃষ্টি হবে? না বস, এখানে সমস্যা হতে পারে, বাট আমি একটা কাজ করছি, একটু দেখালি, ঠিক আছে? আর জাস্ট 5-6 মিনিট ব্যাপার। ওকে, কি হচ্ছে এসআই রাশিমালা থেকে সিজিএস পদ্ধতি রাশিমালা, অর্থাৎ কি আমরা এই যেটা কি সিজিএস পদ্ধতি রাশিমালা পেয়েছি, তো আমাদের একটি এসআই রাশিমালা থেকে অর্থাৎ এসআই রাশিমালা থেকে আমরা সিজিএস রাশিমালায় কি করে পরিণত করতে পারি সেই সম্পর্কে আমরা একটু জানবো। অনেক সহজ। चुरा के दिल मेरा साइंस चली সায়েন্স চলি চুরা কে দিল। কি হচ্ছে এসআই রাশি মালা থেকে সিজিএস পদ্ধতির এসআই রাশিমালা থেকে সিজিএস পদ্ধতি রাশিমালা। ওকে, এসআই রাশিমালা থেকে সিজিএস পদ্ধতি রাশিমালা। আমি ভুলভাল কত লিখি রে ভাই, অনেক ভুলভাল লিখি। ওকে, তো কি হচ্ছে দেখো, কে আমাদের কি হচ্ছে আমাদের এই যে তোর ইপসাইলন নট, এই যে ধ্রুবকটি আছে, ঠিক আছে, এই ধ্রুবকটির জায়গায় আমরা যদি 1/4 বসাই নো, তাহলে আমাদের এসআই রাশিমালা থেকে আমরা সিজিএস রাশিমালাটি রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে? আমাদের এসআই তে কুলম্বের রাশিমালাটি কি ছিল বস? কুলম্বের রাশিমালাটি ছিল দাদা আমাদের 1/4 ছিল ইন্টু Q1 Q2 সরি R²। ঠিক তো, এইটা ছিল আমাদের এসআই তে কুলম্বের সূত্রে রাশিমালাটা। কিন্তু যদি আমরা এর জায়গাটায় বসান দিই, কত বসান দিই, যেটা আমরা ভাবছি সরি যেটা আমরা ভাবছি 4 যদি এর জায়গায় আমরা 1/4 বসান দিই, তাহলে আমাদের কাটাইন কোটাইন কি আসবে? কাটাইন যাবে এটা Q1 Q2 আসবে, R² আসবে, তাহলে আসছে কি আমাদের F সমান Q1 Q2/R²। আর এটাই হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি রাশিমালা, ঠিক কিনা? দাদা, মানে কি আমরা এই এপসাইলনের জায়গায় যখনই আমরা 1/4 বসাই দিব, তখনই আমাদের এসআই রাশিমালাটি সিজিএস পদ্ধতি রাশিমালায় রূপান্তরিত হয়ে যাবে। এই সম্পর্কে আমরা কমপ্লিটলি বুঝতে পারছি, এখানে কোনো রকম সমস্যা নাই। ঠিক, গুড, একদম গুড। ওকে, তো একটা কথা মনে রাখিস, আমাদের এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণে এসআই পদ্ধতির সমীকরণে যে রাশিগুলি আছে অর্থাৎ Q1 Q2 R², ঠিক আছে, এই সমস্ত কিন্তু এককটা কিন্তু আলাদা, এবং সিজিএস তে আমাদের এককগুলো কিন্তু ভিন্ন, এটা আমরা জানি। বাস, তো একটা কথা মাথায় রাখিস যে রাশিমালা রূপান্তরের জন্য আমরা ইপসাইলন নটের জায়গায় 1/4 ধরে নেওয়া ঠিকই, ধরে নিতে পারি আমরা, ঠিক আছে, ধরে নেওয়া ঠিকই। তবে সিজিএস পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতা ইপসাইলনের সংখ্যা নির্দেশ করার জন্য 1/4 বা 4 গুণিতকে উপেক্ষা করা হয়। কিন্তু যখন আমরা কি বলছি, এখানে বলা হচ্ছে যে আমাদের সিজিএস পদ্ধতিতে আমাদের তড়িৎ ভেদ্যতাকে সংজ্ঞা নির্দেশ করবো, তখন আমরা যদি 1/4 বসাই বা যদি বসাই 4 পাই, তবে কিন্তু এটা কি করা হয়, তবে এই জন্য এটা কি করা হয়, উপেক্ষা করা হয়, এটাকে তো ধরা হয় না।
এটাকে তোমার ধরা হয় না, এটা এখানে বলতে করছি, এটাকে স্বীকৃতি দেওয়া হয় না। এই প্রথা অনুসারে আমরা তোমার এই যে ইপসাইলন নট একে আমরা সরাসরি কিন্তু ওয়ান ধরে নিই। কত? এটাকে আমরা ওয়ান ধরে নিই, এটা হচ্ছে এখানে প্রথা। বুঝতে পারলে তো? আমরা সিজিএস পদ্ধতিতে আমরা ইপসাইলন নটের যে ইপসাইলন যে নট আছে, ইপসাইলন নট বা তড়িৎ ভেদ্যতা, একে আমরা সবসময় ওয়ান ধরবো। জাস্ট এটা এখানে বলার একমাত্র মানে বলতে পারি যে আমাদের ইপসাইলন নট ইজ ইকুয়াল টু, বলতে পারি কি এটা মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা। কি? এটা হচ্ছে আমাদের ইপসাইলন নট, এটা হচ্ছে আমাদের মুক্ত পরিসরের তড়িৎ ভেদ্যতা, সিজিএস পদ্ধতিতে বলছি আমি, হ্যাঁ, তড়িৎ ভেদ্যতা, যার মানটা হচ্ছে ওয়ান স্টেট কুলম্ব না, হ্যাঁ, ওয়ান স্টেট, সরি ওয়ান স্টেট কুলম্ব না, পুরো মান হচ্ছে ওয়ান স্টেট কুলম্ব স্কোয়ার 9 - 2 মিটার, না মিটার তো মানে সেমি হবে না, হ্যাঁ সেমি, ওকে, সেমি -2, ওকে। এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে যখন আমরা আমাদের এই মুক্ত পরিসর অর্থাৎ ইপসাইলনটা লিখবো, তখন তার মানটা কত দিব? ওয়ান ধরবো, সবসময় কত ধরবো? ওয়ান ধরবো। লিখবো আমরা 1/4, বাট আমরা এটা যখন আমরা সংজ্ঞা লিখবো, সংজ্ঞা প্রকাশ করবো, তখন আমরা কিন্তু ধরা হই না, ঠিক আছে? জানি না কেন হয় না, যদি তো জিজ্ঞেস করিস যে কেন এরকম ধরা হয়, তাহলে হয়তো আমি বার করতে পারি ভেবে নিয়ে, মানে বেশি বলতে ইচ্ছা করছে না, ঠিক আছে, পারবো বলতে, বাট এখানে বেশি বলতে ইচ্ছা করছে না, ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, ওকে। তো ঠিক আছে, চল দেখি আরেকটু আছে তৈরিদা ধানের বিভিন্ন এককের সম্পর্কে। হ্যাঁ, তৈরিদা ধান যা আছে, আমাদের তৈরিতে যে আধান গুলা, এই আধানের তো অনেকগুলো একক আছে, স্টেট কুলম্ব, কুলম্ব, আবার আছে তোমার অনেক কিছু আছে, ইএমইউ, ইলেকট্রো, কি আছে এটা, ইএমইউ, হ্যাঁ। তো এই এককগুলির মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্ক দেখা যাক। এটাও ছোট্ট করে ব্যাপার, বেশি চাপের নেই, চাপের কোনো ব্যাপার এখানে নেই, আরামসে রিল্যাক্স করো, ঠিক আছে? বস 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 বিভিন্ন তড়িদা ধানের, আচ্ছা, তড়িদা ধানের বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন এককের, আচ্ছা, বিভিন্ন এককের সম্পর্ক। কখনো বাংলা পড়তে আমি অসুবিধা করে যাই, বাংলা পড়তে কখনো পারি না, কখনো ইংলিশ পড়তে অসুবিধা হয়, অনেক রকম বিটেক করে এটা ফল, ঠিক আছে? প্রথম থেকে তো কি বলে পড়ে পড়ে বড় হয়েছি আমরা বাংলা মিডিয়ামে, তারপরে বিটেক বা ইঞ্জিনিয়ারিং করার জন্য কি হয়, আমাদের ইংলিশে পড়তে হয়, তো তখন যাই ছাড়াই যে 4 4 বছর 5 বছর ছাড়ান যে আমাদের বেঙ্গলি, তখন অসুবিধা হয়। বেঙ্গলিতে হাত লেখাটা এখন বরবাদ হয়ে গেছে, আর বেঙ্গলিতে পড়তেও ঠিক মতো করে পারি না এখন, অত অসুবিধা হয়ে গেছে, তাহলে এই জন্য মুশকিল হয়, হ্যাঁ, অনেক রকম মুশকিল হয় সৃষ্টি। তো হাটাও ইসকো, দেখো ভাই কি আছে বলতো, আমাদের এই তড়িদা ধান, অর্থাৎ তড়িৎ ধান বলতে কি, এদের কিউ আছে না, এগুলা হচ্ছে কি আধান, আমাদের Q1 Q2। তো এই তড়িদা ধান বা আধানের আরেকটি একক আছে, তড়িৎ চুম্বকীয় একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। কি? তড়িৎ চুম্বকীয় একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, যাকে আমরা ইএম, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইএমইউ বলে থাকি। তো ইএমইউ হচ্ছে একটা কি, আমাদের এই আধানগুলির একক। আবার যে কুলম্ব আছে, কুলম্ব, এটা হচ্ছে আমাদের কি, এটাও হচ্ছে আধানগুলির একক একটা। এবং আরেকটা আছে কি সিজিএস তে, স্ট্যাট কুলম্ব, এটা আমরা বলছি, ঠিক তো? এটা কি এসআই, এটা সিজিএস, এটাও ছিল আমাদের ইলেকট্রোমোটিভ ইউনিট, ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে? তো ইএমইউ, তো এদের মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু মাথায় তোমরা বুঝে নাও। আমাদের ওয়ান ইএমইউ, ওয়ান, বেশি বড় এমটা হচ্ছে না, ইএমইউ আধান, মানে আমরা বলতে পারি যে 3 × 10⁻³ স্টেট কুলম্ব ইজিক্যাল টু, সরি, স্টেট কুলম্ব, ঠিক আছে, ইজিক্যাল টু কত কুলম্ব, ইজিক্যাল টু বলতে পারি আমরা 10 কুলম্ব। বাস, এই হচ্ছে তোমাদের সম্পর্ক। বা বলতে পারি আমরা এখানে 1 কুলম্ব, কত, 1 কুলম্ব সমান হচ্ছে আমাদের 3 × 10⁹ স্টেট কুলম্ব, ইজিক্যাল টু বলতে পারি আমাদের 1/10 ইএমইউ। এই সম্পর্কটা একটুকু মনে রাখবে, ঠিক? বাস, আরেকটা আছে যেটার নাম হচ্ছে ইলেকট্রনীয় আধান একক। ইলেকট্রনীয় আধান একক যাকে বলা হয়, এটা আমাদের পারমাণবিক পদার্থ বিজ্ঞানে ব্যবহার করা হয়, যখন আমরা পরমাণু বোমা নিয়ে করবো, নিউক্লিয়াস
পরমাণু ক্লাস, সেখানে আমরা জানবো এটা, ঠিক আছে? ওটাকে বলা হয় কি তোমার, এটাকে তোমার বলা হয় ইলেকট্রনীয় আধান একক। তো ওদের মধ্যে সম্পর্ক ইলেকট্রনীয় আধান একক, যাকে আমরা ই বলি। তো ইলেকট্রনীয় আধান একক ই যেটা বলা হয়, তো এর ক্ষেত্রে যে মানটা হয় এদের সম্পর্ক সেটা হচ্ছে যে 1.4 সরি 4.8, ওকে, 4.8 ইন্টু 10⁻⁻10 স্টেট কুলম্ব সমান বলতে পারি আমাদের 1.6 ইন্টু কত আছে, 10⁻⁻19 কুলম্ব। বাস, এ হচ্ছে সম্পর্ক। তো এইগুলো একটু মনে রাখো। পরের ক্লাসে আমরা বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র প্রয়োগ করা যায় কোথায় কোথায় নাই সেই সম্পর্কে কমপ্লিটলি জানবো। জাস্ট রিল্যাক্স থাকো, ঠিক আছে? কোনো চিন্তার কারণে আমি আছি এখানে প্রিন্সদা, তো সবকিছু ঠিক আছে, ওকে? শুধু কমেন্ট করে জানাও, সাহসটা বাড়াও, ইন্ট্রোভার্ট হয়ো না, এক্সট্রোভার্ট হও, ঠিক আছে? তাহলে কিন্তু বেশি আরো এনার্জেটিক আর বেশি মজা লাগবে ক্লাসের মধ্যে, ওকে? তো বাই, ভালো লাগে তো সাবস্ক্রাইব আর বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলো না। বাই, ক্লাসটা তো থাকুক।